জানাচ্ছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আজকে যুক্ত হয়েছেন সবাইকে। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হলো 24-এর গণ অভ্যুত্থানে ইসলাম এবং ইসলামপন্থীদের ভূমিকা, বয়ান নির্মাণে প্রাসঙ্গিকতা ও বিশ্লেষণ। আমরা দেখছি বরাবরের মতোই যে আসলে আহ এই যে গণ অভ্যুত্থান, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন, সেখানে যেটা হয়েছে সেটা হলো আহ যেহেতু বাংলাদেশের মিডিয়া এবং টোটাল ডিসকোর্সটা মোটামুটি যারা বামপন্থী এবং যারা ইসলাম বিদ্বেষী তারাই মোটামুটি নিয়ন্ত্রণ করে। সেই জন্য আহ, অনেকটা ইসলাম এবং ইসলামপন্থীদের যে বিশাল ভূমিকা আছে সেই ভূমিকাটা তারা অনেক ক্ষেত্রে নাই করে দিচ্ছে। এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করা হবে এবং আজকে যারা উপস্থিত আছেন তাদের ভবিষ্যৎ কিছু পথ পরিকল্পনা নিয়েও আজকে আমরা ইনশাল্লাহ কিছু আলাপ আলোচনা করবো আজকের এই প্রোগ্রামে ইনশাল্লাহ। তা আমি সরাসরি চলে যাচ্ছি প্রোগ্রামে। আজকের আলোচনা বিষয় আছে, প্রথমে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব, এরপর মেথোডোলজি, ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামিস্টদের লড়াই, ন্যারেটিভ বা বয়ান কি এবং কেন, মুসলমানদের বয়ান, গণ অভ্যুত্থানের উপর বয়ান নির্মাণ এবং অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার জন্য যে কাজ করা দরকার সেগুলো নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ। আমরা সবাই প্রথমে আহ, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করি যে আমাদের 3 স্বাধীনতার গল্প। অনেকে জুলাই যে গণ অভ্যুত্থান এটাকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু আমার দৃষ্টিতে এটা তৃতীয় স্বাধীনতা। আমরা যদি আরো আগে যাই তাহলে হয়তো আহ আরো অনেকগুলো স্বাধীনতার কথা বলতে পারি, কিন্তু আমরা মোটামুটি ব্রিটিশ আমল থেকে শুরু করতে পারি। আমরা সবাই জানি যে আসলে ভারতবর্ষ আমরা 712 সাল থেকে 1857 সাল, এই 1145 বছর পর্যন্ত আমরা পুরো ভারতবর্ষকে আমরা শাসন করেছি। এটা হয়তো আমরা অনেকেই জানি না। এবং সব থেকে মজার বিষয় হলো এই যে এই সময়ে বিশেষ করে মুঘল আমলে 331 বছর ধরে মুঘলরা শাসন করছে। সেই সময়ে ভারতবর্ষ ছিল দুনিয়ার সব থেকে বড় পরাশক্তি। ইকোনমিক্যালি দুনিয়াতে সব থেকে বড় শক্তি ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা আমরা একসময় শাসন করতাম। এবং বর্তমানে আপনারা সবাই জানেন হয়তো যে আমেরিকা হলো দুনিয়ার সব থেকে বড়, মানে পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি পাওয়ারফুল। এবং আমেরিকা সারা দুনিয়াতে মাত্র 14% জিডিপি সাপ্লাই দেয়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওই সময় অ্যারাউন্ড 24% জিডিপি সারা দুনিয়াতে তারা সাপ্লাই দিত। তো এইভাবে করে আমরা বিশাল একটা সভ্যতা সেখানে গড়ে তুলেছিলাম। ইন্ডিয়া টুকরো টুকরো বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, সেটাকে একত্রিত করে সুন্দর একটা রাষ্ট্র কাঠামো সেখানে গঠন করা হয়েছিল এবং দুনিয়ার শ্রেষ্ঠ একটা সভ্যতা সেখানে আমরা নির্মাণ করেছিলাম। তা সবকিছু মিলিয়ে আসলে ডিসপাইট সাম ক্রিটিক্স অ্যান্ড লিমিটেশনস, দুনিয়ার শ্রেষ্ঠ সভ্যতা, ইউনাইটেড ইন্ডিয়া, রিলিজিয়াস প্লুরালিজম, তারপরে নো কম্পালশন, তারপর ইকোনমিক মিরাকল বা ইকোনমিক পাওয়ার হাউস হিসেবে ইন্ডিয়াকে আমরা গড়ে তুলেছিলাম। আমরা এই কথাগুলো আমি এই জন্য বলছি যে এগুলো আমাদের জানা দরকার, এবং উই আর বেসিক্যালি পার্ট অফ দিস হিউজ হিস্টোরিক্যাল লেগাসি। এখন সমস্যা হলো এরপরে আমরা জানি যে ব্রিটিশরা আসছে এবং তারা প্রায় 200 বছর ধরে আমাদেরকে শাসন করছে। এবং 200 বছর শাসন করার ভিতর দিয়ে তারা আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো ছিল সেটা তারা ধ্বংস করেছে। এখানে আমাদের যে সভ্যতা ছিল সেটা তারা শেষ করছে। এবং এই যে কলোনাইজেশন যেটা ছিল আর কি, ব্রিটিশ কলোনাইজেশনের কয়েকটা পলিসি ছিল। প্রথম পলিসি ছিল এক্সটারমিনেশন, 2 নম্বর হলো সাপ্রেশন, আর 3 নম্বর হলো কন্টেইনমেন্ট। এবং আহ, তারা মানে আমাদেরকে শুধু শোষণ করার জন্য এই দেশে আসছে এবং 200 বছর ধরে তারা শোষণ করছে। এবং 200 বছরে তারা যত রিসোর্স ছিল এই রিসোর্স গুলোকে তারা নিজেদের দেশে নিয়ে গেছে। এবং দে নেভার সেট আপ এ সিঙ্গেল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তারা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ফ্যাক্টরি লন্ডন, ম্যানচেস্টার এইসব জায়গায় তারা নির্মাণ করেছে। ফলে ব্রিটিশ ডেভেলপমেন্ট ওয়াজ ডান বাই আন্ডার ডেভেলপিং দ্য সাবকন্টিনেন্ট। এটাই ছিল ট্রাজেক্টরি অফ ডেভেলপমেন্ট। এবং এট দ্য এন্ড অফ দ্য কলোনাইজেশন ভারতবর্ষের জিডিপি নেমে আসে মাত্র 4%। এর আগে কখনোই ভারতবর্ষে মানে গরিবদের সন্ধান পাওয়া যেত না, কিন্তু যখন ব্রিটিশরা ভারতবর্ষ পরিত্যাগ করলো তখন দেখা গেল যে মানে ভারতবর্ষ, ইন্ডিয়া হ্যাড দ্য লার্জেস্ট নাম্বার অফ পুয়ার পিপল ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো এই একটা অবস্থায় তারা নিয়ে গেছে। এবং তারা যে কাজটা করছে সেটা হলো যে কলোনিয়াল একটা সাবজুগেশন তারা তৈরি করছে বুড়া মানুষদেরকে। তারা আহ মানে একটা মানে শাসনকারী একটা জাতিকে তারা এমন ভাবে পদানত করে শোষিত জাতিতে রূপান্তরিত করেছিল যে সর্বশেষে তাদের মানে স্বজত্ববোধের যে চিহ্ন সেই চিহ্নটুকু তারা তাদের ভিতরে ছিল না। এবং এই ক্ষেত্রে সবচেয়ে সর্বনাশ যে কাজটা করছে সেটা হলো এখানকার পুরো এডুকেশনাল সিস্টেমটা তারা চেঞ্জ করছে। এবং ওই সময়কার যে আহ অর্থমন্ত্রী, ওই সময়কার যে মানে ইয়ে
আহ, ওই সময়কার যে মানে শিক্ষামন্ত্রী ছিল, তিনি ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলেন যে উই হ্যাভ টু ক্রিয়েট এ গ্রুপ অফ পিপল হু আর ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট দে উইল বি ব্রিটিশ ইন টার্মস অফ টেস্ট, ইন্টালেক্ট অ্যান্ড মরালিটি। অর্থাৎ শুধুমাত্র রক্ত এবং বর্ণেই তারা শুধুমাত্র ভারতীয় হবেন, কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের মননশীলতা, সব দিক দিয়ে তারা হবে ভারতীয়। তো এইভাবে মোটামুটি একটা মানে চরম অরাজক পরিস্থিতি তারা তৈরি করেছিল 200 বছর ধরে। এই 200 বছর ধরে যে তাদের তাদের যে শাসন ছিল তার বিরুদ্ধে মুসলমানেরাই সর্বপ্রথম একদম শুরু থেকে ফুঁসে উঠেছিল। এবং 1947 সালে প্রথম আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করি। এবং শুধু ব্রিটিশ না, সেই সাথে হিন্দু এলিট যারা ছিল তাদের কাছ থেকে আমরা স্বাধীনতা পাই। দুইটা রাষ্ট্র আহ, হয় ইন্ডিয়া এবং পাকিস্তান। এবং সেই সময় আমাদের মেইন মানে ফাইটিং ফোর্স ছিল মুসলিম আইডেন্টিটি। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে আহ 1971 সালের আগ মুহূর্তে এসে মোটামুটি আমাদেরকে আরো একটা যুদ্ধ করতে হয়, এবং সেটা ছিল এগেনস্ট পাকিস্তানি এলিট। এবং যেহেতু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয়টাই মুসলমান ছিল, যার কারণে আসলে মুসলিম আইডেন্টিটি এখানে ফ্যাক্টর ছিল না, বরং এথনিক, জিওগ্রাফিক্যাল এবং লিঙ্গুইস্টিক আইডেন্টিটি নিয়েই বলা যায় সংগ্রামে লিপ্ত হওয়া হতে হয়েছে একটু সেই সময়ে। এবং যে এই বিষয়টা হয়তো আমরা, আপনারা একটু মিউট করে রাখেন। এখন সমস্যা যেটা হয়েছে সেটা হলো 71 সালে শিয়ালের কবল থেকে মুক্ত হলে আমরা কিন্তু আশ্রয় নিয়েছিলাম নেকড়ের থাবায়। এবং 2024 সাল পর্যন্ত এসে আমরা দেখি যে আসলে আমাদের দেশ মানে কার্যত স্বাধীন হয়েছে শুধুমাত্র নামমাত্র, কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি সবকিছুই আছে অন্য দেশের হাতে। এবং পরবর্তীতে আমরা দেখেছি গত 14 বছর ধরে যারা শাসনে ছিল তারা মোটামুটি খুব কায়দা কানুন করে পুরো বাংলাদেশকে অন্য দেশের কবলে তারা নিয়ে গিয়েছিল। ফলে একইভাবে আহ, আমরা 2024 সালে নতুন একটা আন্দোলন এবং সর্বশেষ অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশটাকে আবার একটা স্বাধীনতার দ্বার প্রান্তে আহ, আনতে সক্ষম হয়েছে বাংলাদেশের যুব সমাজ সবাইকে নিয়েই। এই জন্য এটাকে আমি বলছি দ্য থার্ড মানে স্বাধীনতা আর কি, তৃতীয় স্বাধীনতা। এটাই মোটামুটি আমাদের একটা তিনটা স্বাধীনতার গল্প। এখন প্রশ্ন হলো যে ব্রিটিশ নিষ্পেষণের তুলনায় মানুষ কেন পাকিস্তানি নিষ্পেষণকে বেশি মনে রেখেছে। অর্থাৎ আমরা যদি গত 200 বছর ব্রিটিশ শাসনটাকে পাকিস্তানের 24 বছরের শাসনের সাথে তুলনা করি, তাহলে আসলে পাকিস্তানের শাসনে যে ক্ষয়ক্ষতিটা আমাদের হয়েছে সেটা আসলে ব্রিটিশ শাসনের তুলনায় 1000 ভাগের 1 ভাগও না। কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যায় যে ব্রিটিশ নিষ্পেষণের তুলনায় মানুষ কেন পাকিস্তানি নিষ্পেষণকে বেশি মনে রেখেছে, এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন একটা কারণ হতে পারে যে ব্রিটিশরা কন্ট্রোল বেসিক্যালি দ্য ন্যারেটিভস। যেটা আমি আগে বললাম, তারা এডুকেশনাল সিস্টেম চেঞ্জ করেছে এবং তারা এমন একটা মানে জেনারেশন তারা তৈরি করে গেছে যারা ব্রিটিশদের পক্ষে, কলোনাইজেশনের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমনকি আমাদের আইডেন্টিটির বিপক্ষে তারা অবস্থান নিয়ে থেকেছে এবং এখনো থাকছে। এটা হলো প্রথম কারণ। 2 নম্বর কারণ হলো বেঙ্গলি ন্যাশনালিজম, যেটা ইন ওয়ান সেন্স দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইসলামোফোবিয়া। এবং এখানে দেখা গেছে যে আসলে পাকিস্তানকে হেট করা এটা হলো মোটামুটি আমাদের মানে জাতীয় দায়িত্ব। এই ধরনের একটা চেতনা আহ লেইডেন এক ধরনের বেঙ্গলি ন্যাশনালিজম আমাদেরকে শেখানো হয়েছে। তারপর ইন্ডিয়ান প্রজেক্টও ছিল বাংলাদেশের একেবারে সেই 71 সালের আগ থেকে নিয়েই। কাজেই এই গ্যালভানাইজিং চেতনা, এটাকে আমরা দেখেছি যে ইন্ডিয়া কিভাবে তারা মানে হাজার হাজার কোটি টাকা তারা ঢালছে এগুলো মানে গ্যালভানাইজ করার জন্য। আর আরো একটা বিষয় থাকতে পারে, সেটা হলো পাকিস্তানের সাথে আমাদের যে সমস্যাগুলো হয়েছিল তার একটা ফ্রেশ মেমোরি বাংলাদেশের মানুষের আছে। এবং রেট্রোগ্রেসিভ পলিটিক্স এর কারণে, অর্থাৎ অতীতমুখী পলিটিক্স যেটা আমরা 1971 এসে থেমে গেছে, এটার কারণে কন্টিনিউয়াসলি এটা মানুষদেরকে রিমাইন্ডার দেওয়া হয়েছে, যার কারণে বলা যায় যে পাকিস্তানি নিষ্পেষণকে মানুষ সব থেকে বেশি মনে রেখেছে। কিন্তু আমি আগে বলেছি যে আসলে ব্রিটিশরা যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে, আমরা পুরো ভারতবর্ষ 1145 বছর ধরে শাসন করেছি। আমাদের মোটামুটি যে মানে আহ, যে শাসনভার আমাদের হাতে ছিল সেটা আমরা হারিয়েছি। আমাদের রাষ্ট্র ক্ষমতা আমরা হারিয়েছি, আমাদের পলিটিক্যাল পাওয়ার আমরা হারিয়েছি, আমাদের ইকোনমিক পাওয়ার আমরা হারিয়েছি, আমাদের যে আইডেন্টিটি ছিল সেগুলো আমরা হারিয়ে ফেলেছি, এবং দুনিয়ার সব থেকে নিগৃহীত নিষ্পেষিত একটা জাতিতে আমরা রূপান্তরিত হয়েছি। এত ক্ষয়ক্ষতির পরেও আমরা ব্রিটিশদেরকে খুব বেশি দোষারোপ করি না। এর আসলে কারণগুলো কিছু আমি উল্লেখ করলাম আর কি। এবার আমরা আসি যে আসলে এই যে বাংলাদেশে ফ্যাসিবাদ ছিল আর কি গত 14-15 বছর ধরে, এই ফ্যাসিবাদের আসলে ভিত্তি কি ছিল।
ফ্যাসিবাদের অনেকগুলো ভিত্তি ছিল, আমি জাস্ট কয়েকটা জিনিস এখানে উল্লেখ করি। প্রথম যেটা ছিল সেটা হলো প্রতিষ্ঠান এবং মিথ্যা বয়ান। এই ফ্যাসিবাদের পক্ষে আইন করা হয়েছে, আদালত পুলিশ সবাই ফ্যাসিবাদের জন্য কাজ করেছে। তারা ভয় দিয়ে, বরং জয় দিয়ে নয়, বরং ভয় দিয়ে তারা মানুষদেরকে শাসন করেছে। অনেক মিথ্যা চেতনা এবং বাইনারি লজিক যেমন ইসলাম ভীতি, এই জিনিসগুলো তারা গ্যালভানাইজ করেছে কন্টিনিউসলি। তারা চোরতন্ত্র অর্থাৎ ক্লেপ্টোক্রেসি তারা কায়েম করেছে, কিন্তু উন্নতির ফাঁকা বলি তারা মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছে বছরের পর বছর ধরে। এটা ছিল প্রতিষ্ঠান এবং মিথ্যা বয়ান। তারপরে নিপীড় রাষ্ট্রের গণমাধ্যম এবং সাংবাদিকতাও দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদের একটা বড় ধরনের ভিত্তি ছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে তারা নিপীড়ক রাষ্ট্রের চাপের কারণে অনেক সময় সরকারের পক্ষে তারা কাজ করতে বাধ্য হয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা দেখি যে মালিকানা সূত্রে অধিকাংশ মিডিয়ার মালিক, আহ, যেহেতু আহ, তারা বিভিন্ন কর্পোরেশনের সাথে সংযুক্ত, এই জন্য মালিকানা সূত্রে অনেক গণমাধ্যম চোরতন্ত্রের হাতিয়ার হিসেবে কাজ করেছে। আর সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা মিথ্যাচার এবং ব্যক্তি পূজায় তারা সবসময় লিপ্ত থেকেছে। এর আগে আমরা দেখেছি যে আহ, প্রধানমন্ত্রীর পদে পদে যিনি ছিলেন তার বার্থডে আসলে পুরা পত্রিকার প্রথম পাতা জুড়ে শুভেচ্ছা এগুলোতে ভরপুর থাকতো। 3 নম্বর যে ভিত্তি সেটা ছিল শিল্প, সাহিত্য এবং বুদ্ধিজীবী। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি গত 14-15 বছর ধরে এই শ্রেণীর লোকেরা যারা শিল্প, সাহিত্য এবং বুদ্ধিজীবী শ্রেণীর, তারা দাসত্ব এবং পদলেহনকে নিজেদের অ্যাচিভমেন্ট বা অর্জন হিসেবে উপস্থাপন করেছে। এবং তাদের কাজ ছিল রাষ্ট্র শক্তিকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রের সমস্যাগুলোকে উল্লেখ করা এবং রাষ্ট্রকে সঠিক খাতে রাখা। এই কাজটা তারা না করে তারা ব্যক্তি পূজার মাধ্যমে সুবিধা নেয়ার কাজকেই তারা নিজেদের দায়িত্ব হিসেবে মনে করে নিয়েছে। এরপরে বিদেশি শক্তির উপস্থিতি আমরা জানি, বিশেষ করে মোরা দাগে ইন্ডিয়ান উপস্থিতি আমরা এখানে দেখেছি। এবং এটাকে আমি বলি নব্য উপনিবেশ অর্থাৎ নিও কলোনাইজেশন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের স্বার্থের চরম বিসর্জন সেখানে দেখা গেছে। এগুলো বাইরেও আরো অনেকগুলো ভিত্তি ছিল, আমি জাস্ট কয়েকটা ভিত্তি উল্লেখ করলাম। এবং আজকে যে বিষয়টা আপনার সামনে উপস্থাপন করবো তা কতগুলো মেথোডোলজির উপর ভিত্তি করে করা হয়েছে। প্রথম যেটা সেটা ইনস্টিটিউশনাল এথনোগ্রাফি, that is basically to uncover hidden power structures in organizational policies, politics, bureaucratic procedures that affect people's life is experience। অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রাতিষ্ঠানিক এক ধরনের বয়ান আছে, কিন্তু ইনস্টিটিউশনাল এথনোগ্রাফি হলো এই যে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে গিয়ে তাদের হিডেন যে এজেন্ডা গুলো আছে, যে তাদের কর্মতৎপরতা গুলো আছে, সেগুলো বোঝার যে সক্ষমতা, সেটা হলো ইনস্টিটিউশনাল এথনোগ্রাফি। ইউনিভার্সিটি অফ টরন্টোর একজন প্রফেসর, ওনার নাম হলো ডোট স্মিথ, উনি এই মেথোডোলজির কথা বলেছিলেন। 2 নম্বর যে মেথোডোলজি আমি মানে অনুসরণ করেছি সেটা হলো কোয়ালিটেটিভ ইন্টারভিউজ সোফার। এটা এখনো চলছে, আমি মোটামুটি 42 জনের ইন্টারভিউ নিয়েছি। এবং সেই ক্ষেত্রে অনেকে আছে, বিশেষ করে 5 জন স্টুডেন্ট লিডার, তারপর 10 জন স্টুডেন্ট পার্টিসিপেন্ট, 15 জন জেনারেল পাবলিক যারা এই অভ্যুত্থানকে সাপোর্ট করেছে, 7 জন এক্সপ্যাট্রিয়েট যারা বিদেশে আছে, আর হলো 5 জন ফরেনার যারা বাংলাদেশের এই ডেভেলপমেন্ট গুলোকে তারা ওয়াচ করতেছে। তাদের সবার সাথে আমি ইন্টারভিউ নিয়েছি অনলাইনে। ফোকাস গ্রুপ ডিসকাশন, 6টা ডিসকাশন আমি করেছি। সেক্ষেত্রে একাডেমিক্সদের নিয়ে একটা গ্রুপ, বিএনপি লিডারদের নিয়ে একটা গ্রুপ, তারপর জামাতকে নিয়ে একটা গ্রুপ, এক্সপ্যাট্রিয়েটস তাদেরকে নিয়ে একটা গ্রুপ, তারপরে হলো ফরেনার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, এই সব মিলে 6টা গ্রুপের সাথে আমি ফোকাস গ্রুপ ডিসকাশন করেছি। মিডিয়া কন্টেন্ট অনেকগুলো, ভিডিও কন্টেন্ট প্রায় 30টার মতো ভিডিও কন্টেন্ট আমি খুব গভীরভাবে মানে বিশ্লেষণ করেছি, যেটাকে বলা হয় মিডিয়া কন্টেন্ট। তারপর আর্কাইভাল রিসার্চ, এবং সেক্ষেত্রে অনেক মানে সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল একটা আছে, সেখানে অনেক ডে টু ডে অ্যাক্টিভিটিস সেখানে নোট করা আছে, সেগুলো আমি দেখেছি। চীনেরাখুন.com সেখানেও আমি দেখেছি আর কি। এই সবকিছু মিলে মোটামুটি একটা রোবাস্ট মেথোডোলজি অনুসরণ করে আজকের এই আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এখন আসি আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামীদের যে লড়াই সেটার ব্যাপারে। এটা বিভিন্নভাবে উল্লেখ করা যেতে পারে। এখানে মোটামুটি 5টা বিষয় আমরা উল্লেখ করতে পারি। প্রথম হলো রেজিস্ট্যান্স ভার্সেস কোঅপশন। আমরা দেখেছি যে ফ্যাসিজম, যেটা আমি বলে থাকি যে 28শে অক্টোবর 2006 সাল থেকে আসলে ফ্যাসিজমের উৎপত্তি, এটা আমার দৃষ্টিতে, যেদিন লগি বৈঠা দিয়ে মানুষদেরকে হত্যা করা হয় এবং হত্যা করে লাশের উপরে নৃত্য করা হয়, সেদিন থেকেই বলা যায় যে ফ্যাসিবাদের মোটামুটি আনুষ্ঠানিক যাত্রা। তা ওই সময় থেকেই বলা যায় যে আদর্শগত ভাবে বাংলাদেশে যারা ইসলামিস্ট হিসেবে পরিচিত, তারা কিন্তু সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধেই ছিল। কিছু লোক হয়তো তাদের সাথে বিভিন্ন সময় তারা মানে কোঅপশনে লিপ্ত ছিল, বা অধিকাংশ ক্ষেত্রে আমার দেখেছি ইসলামিস্টরাই, বিশেষ করে জামাত শিবির বা এই ঘরানার যারা ছিল, তারা সবসময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার ছিল। তো এই জায়গাটা শুরু থেকেই, এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। 2 নম্বর যেটা সেটা হলো যে ম্যাসাকার গুলো লাস্ট সরকার করেছে, বিশেষ করে 6টা ম্যাসাকার,
28 আগস্ট, 28 অক্টোবর 2006, তারপর পিলখানা, শাপলা চত্বর, সাতক্ষীরা ম্যাসাকার, সাইদি রায় পরবর্তী যে ম্যাসাকার, এবং এবছর জুলাই যে ম্যাসাকারটা হয়েছে, সব মিলিয়ে 6টা আমি ধরি, বা তার বাইরেও হয়তো থাকতে পারে। তো এই সবগুলো ম্যাসাকারে দেখা যাচ্ছে যে ইসলামিস্টরা তারা সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছে, এবং এই ক্ষেত্রে জামাত, শিবির, হেফাজত, আর্মি সব থেকে বেশি তারা স্যাক্রিফাইস করেছে। এগেন, স্যাক্রিফাইসের দিক দিয়ে আমরা দেখছি যে আসলে ইসলামিস্টরা সব থেকে সর্বাগ্রে তারা অবস্থান করছে। এরপর আমরা দেখি টার্গেট অ্যান্ড ভিকটিমস, অর্থাৎ এই যে ফ্যাসিবাদী সরকার তাদেরকে সবচেয়ে বেশি টার্গেট করছে এবং সব থেকে বেশি কারা ভিকটিম হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে জামাত, শিবির, ভারত বিরোধী ইসলামপন্থী যে জনগণ, মাদ্রাসা, ওলামা, এইসব জায়গার লোকগুলো মোটামুটি সব থেকে বেশি ভিকটিম, এবং তারাই কিন্তু এই ফ্যাসিবাদের মেইন টার্গেটটা ছিল। ভিজিবিলিটি অ্যান্ড স্যাক্রিফাইস, সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকটা আন্দোলনে, এমনকি এই যে জুলাই আন্দোলনে দেখেছি ব্যাপক মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণ ছিল, এবং তাদের ভিতরে অনেকে শাহাদাত বরণ করেছে। যদিও কোনো পরিসংখ্যান, কংক্রিট পরিসংখ্যান আমরা জানি না, তারপর আমরা দেখেছি যে ডজনস অফ মানে স্টুডেন্টস মানে গট কিল্ড এই কত মানে আন্দোলনে আর কি। তাছাড়া জামাত এবং শিবির থেকে যারা শাহাদাত বরণ করেছে তাদের কোনো তালিকা আমাদের হাতে নাই, কিন্তু অনেকেই করেছে, সেটা আমরা সবাই জানি। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। আমরা জানি যে কোটা আন্দোলন হয়েছিল, এবং আন্দোলনটা একটা পর্যায়ে গিয়ে এটা ফ্যাসিবাদের পতন আন্দোলন পর্যন্ত চলে যায়। কিন্তু একটা জিনিস স্টাডি করার বিষয়, আমি আমার মেথোডোলজি যেগুলো অনুসরণ করেছি সেগুলো থেকে, বিশেষ করে অনেকগুলো ইন্টারভিউ থেকে যে বিষয়গুলো চলে আসছে, সেটা হলো এই যে একটা পর্যায়ে কোটা আন্দোলন মোটামুটি থেমে গিয়েছিল, বিশেষ করে 18 তারিখের পর থেকে নিয়ে। এবং মোটামুটি যারা গ্রেপ্তার হয়েছিল তারা একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এ মোটামুটি চলে আসছিল, কিন্তু এই আন্দোলনটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটাকে সরকার পতন পর্যন্ত নিয়ে যাওয়া, এটাকে একদম সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া এবং সফল করে ফেলা, এই ক্ষেত্রে যে যারা স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং এ ছিল, তারা সবাই আসলে ইসলামিক ছিল। যদিও বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই অংশগ্রহণ করেছিল, কিন্তু প্ল্যানিং এবং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আহ, বিশেষ করে বাংলাদেশের যে সংগঠন আছে, ইসলামী সংগঠনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এখানে একটা ট্যাক্সোনমি আপনাদের সামনে দেখাচ্ছি, এবং এটা মোটামুটি স্টিল ডেভেলপিং। আমি এটা হয়তো এক্সস্টিভ কোনো ট্যাক্সোনমি না, তবে তারপর একটা কম্প্রিহেন্সিভ রূপ দেওয়ার চেষ্টা করেছি। এই ক্ষেত্রে আমরা দেখছি লিডারশিপ মানে স্ট্রাকচার, সেখানে কোনো মানে সেন্ট্রাল লিডার ছিল না, তবে অনেক ফ্রন্ট লাইন লিডার ছিল, নাহিদ ইসলাম, সারিজিদ আলম থেকে আরো অনেকে। স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং 2 নম্বর যেটা আর কি, সেই ক্ষেত্রে কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং একটা বিষয় আমি আমার রিসার্চে খুঁজে পেয়েছি। সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির, আমি নাম বলি, আমি জানি না আজকের প্রোগ্রামে উনি আছেন কিনা, আবু সাইদ কাইম এবং তার টিম। মোটামুটি স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং এর ক্ষেত্রে তার ভূমিকা সব থেকে বেশি ছিল। আহ, যেহেতু সে ছাত্র শিবির করে, যার কারণে হয়তো সেই ধরনের মার্কেট কারেন্সি বা মানে যে সমস্ত মিডিয়া আছে, মিডিয়াগুলো হয়তো ওইভাবে তার অবদানগুলো ওইভাবে স্বীকার করবে না। কিন্তু দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে প্ল্যানিং ও স্ট্র্যাটেজি, শিফটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে তার ভূমিকা ছিল সর্বাগ্রে। আর কোঅর্ডিনেশন অ্যাক্রস দ্য নেশন, সেখানেও আমরা দেখেছি যে মুরতাজুল ইসলাম সিকবাতুল্লাহ এবং তার টিম, তারা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সারা দেশে। আর তাছাড়া অনেকগুলো ফ্যাক্টর আছে, মার্টারডম এন্ড সিম্বলিক ইভেন্টস, সিম্বলিক অ্যাক্টস অফ প্রটেস্ট, তারপরে ইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক, এখানে অনেকগুলো বিষয় আছে, আমি সেগুলো যাচ্ছি না। তো প্ল্যানিং এবং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আসলে ইসলামিস্টদের সব থেকে বড় ভূমিকা, এটা আমরা অত্যন্ত নিঃসন্দেহে বলতে বলতে পারি। আমরা এই সবগুলো জিনিস সাথে একসাথে করি, তাহলে আমরা মোটামুটি 4টা ট্রাজেক্টরি আনতে পারি এখানে, আরো হয়তো অনেক থাকতে পারে। প্রথম যেটা, সেটা হলো রেজিস্ট্যান্স আর স্যাক্রিফাইস। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে শিবির, জামাত, হেফাজতে ইসলাম এবং বিএনপির কিছু অংশ, তারা সব থেকে বেশি রেজিস্ট্যান্স করেছে এবং তারা স্যাক্রিফাইস শো করেছে আর কি। একবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত গত 16 বছর বা 18 বছরই ধরি, যদি আমরা 2006 সাল থেকে ধরি আর কি, সব থেকে বেশি মানে রোল প্লে করছে রেজিস্ট্যান্স এবং স্যাক্রিফাইস, এই কয়েকজন করেছে, এবং তারা অধিকাংশই, তার বলা যায় যে মোটা দাগে এরা সবাই ইসলামিস্ট। নেগোসিয়েশন, কোলাবোরেশন এন্ড কোঅপশন, এই ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু গ্রুপ ছিল বাংলাদেশে, বিশেষ করে লেফটিস্ট মিডিয়া, তারপর সুশীল সমাজ, ক্যাপিটালিস্ট, বিশেষ করে বিজনেস কমিউনিটি, জাতীয় পার্টি এবং বিএনপির একটা অংশ, তারা যেটা করছে, তারা মোটামুটি আহ, মানে সরকারের সাথে নেগোসিয়েশনে গেছে। নেগোসিয়েশনে গিয়ে তারা হয়তো নিজেদের পলিটিক্যাল কিছু ফায়দাও নিয়েছে, বিশেষ করে জাতীয় পার্টি। তারপরে সরকারের সাথে কোলাবোরেট করছে, এবং কোঅপশন, অর্থাৎ সরকার তাদেরকে মানে তাদের অংশীদার হিসেবে নিয়ে নিছে। তো এই ধরনের ঘটনা ঘটছে, যেটাকে বললাম যে ট্র্যাজেক্টরিকে আমরা বলতে পারি নেগোসিয়েশন, কোলাবোরেশন এন্ড কোঅপশন।
নম্বর যে ট্রাজেক্টরি সেটা হলো মাস মোবিলাইজেশন এন্ড পপুলার রেজিস্ট্যান্স। বাংলাদেশে অনেকগুলো মাস মোবিলাইজেশন এন্ড পপুলার রেজিস্ট্যান্স হয়েছে, যেখানে মোটামুটি আপামর জনসাধারণ সবাই একসাথে তাদের সাথে সলিডারিটি পেশ করেছে। এবং এক্ষেত্রে রোড সেফটি মুভমেন্ট, কোর্ট রিফর্ম মুভমেন্ট, এগুলোর কথা আমরা উল্লেখ করতে পারি। সর্বশেষ যে ট্রাজেক্টরি সেটা হলো পাবলিক আপরাইজিং এবং ফল অফ হাসিনা। কোটা মুভমেন্টটাকে, যেটা আমি আগে বললাম, এটাকে একেবারে মানে পাবলিক আপরাইজিং পর্যন্ত নিয়ে যাওয়া ফ্রম দ্য বিহাইন্ড, এর জন্য যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু অটোমেটিকলি হয় নাই। এর জন্য অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন হয়েছে, অনেক প্ল্যানিং এর প্রয়োজন হয়েছে, এবং প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং বাই ইসলামী ছাত্র শিবির অ্যান্ড অ্যালং উইথ হিজ মেন্টরস, এখানে এরা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটা আহ, হয়তো মেইন স্ট্রিম যে ডিসকোর্স বা যে মিডিয়া, সেগুলোতে হয়তো ওইভাবে আসে নাই, বাট দিস দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন সবকিছু মিলে আমরা যেটা দেখছি সেটা হলো এই যে আহ, আহ, মানে পুরা মুভমেন্টের এপিসেন্টার ছিল ঢাকা ইউনিভার্সিটি, এবং এটা বিশ্ব আহ, ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, এটা নতুন বিস্ময়। কাজেই আমরা এখন এই গানের সার্থকতা খুঁজে পাই যে একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। তো কাজে এত বড় একটা ফ্যাসিস্ট শাসনকে পরাভূত করে তার দেশ থেকে তাড়িয়ে এখানে একটা নতুন স্বাধীনতা এনে দেওয়া, এটা কিন্তু চারটেখানি কথা নয়। এবং সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বিশ্ব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, এটা নতুন বিস্ময়। তবে মনে রাখা দরকার, ঘটনা ঘটলেই সেটা ইতিহাস হয় না, বরং ইতিহাস নির্মাণ করতে হয়। আর ইতিহাস নির্মাণ কিভাবে করতে হয় সেটা হলো সত্য বয়ান এবং ন্যারেটিভ তৈরির মাধ্যমে। আজকে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। তো প্রথমে আসে আসলে ন্যারেটিভ কি জিনিস। ন্যারেটিভ বা বয়ান হলো ঐতিহাসিক দাবি, গল্প, আদর্শ, বিশ্বাস বা ঘটনার সমষ্টি, যা একটা দল বা দেশ রোড ম্যাপ হিসেবে ব্যবহার করে এবং মানুষকে প্রভাবিত করে। আমরা দেখি যে বয়ানকে অধিকাংশ সময় সত্য হিসেবে প্রচার করা হয়, যদিও সেখানে মিথ্যার বেশ্যাদি থাকে সব থেকে বেশি। আর বয়ানটা অটোমেটিক নির্মিত হয় না, বয়ান নির্মিত হয় চারটা পর্যায়ে। মিশেল ফুকোর যদি থিওরি গুলো আমরা ভালো করে পড়ি তাহলে সেখানে দেখতে পাই। প্রথমে হলো প্রবলেমাটাইজেশন, অর্থাৎ একটা জিনিসটাকে প্রবলেম হিসেবে উপস্থাপন করা। যেমন একজন মানুষ, হঠাৎ করে তাকে বলা হলো সে শিবির করে, বাস এই ইমিডিয়েটলি সে একটা প্রবলেম তৈরি হয়ে গেল। তারপর সেই অনুসারে নলেজ প্রোডাকশন করা, অর্থাৎ জ্ঞান তৈরি করা, যে শিবির করা মানে রক কাটা, তারপরে এই অনেকগুলো সমস্যা, এই আর কি। তারপর ইনস্টিটিউশনালাইজেশন, এগুলো ইনস্টিটিউশনালাইজ করা, অর্থাৎ সেই অনুসারে অনেক পলিসি নির্ধারণ করা, নতুন নতুন বয়ান মানে সে নতুন নতুন কথাবার্তা সেগুলো থেকে আসা। এবং ফাইনাল নর্মালাইজেশন অফ পাওয়ার, অর্থাৎ পিপল, মানুষ সেগুলোকে গ্রহণ করে নেয় কোনো রকম বাছ বিচার ছাড়াই, এবং এটা সেই অনুসারে তারা মানুষদেরকে দেখতে থাকে। এবং আহ এটাই হলো বয়ান নির্মাণের চারটা পর্যায়। আমি এটা নিয়ে একটু পরে আরো বিস্তারিত আলোচনা করতে চাই। তো বয়ানের আসলে আসল কাজ অনেকগুলো। প্রথম কাজ হলো উত্তম অধম সম্পর্ক তৈরি করা, আদারাইজিং এন্ড বাইনারি অপোজিশন। অর্থাৎ একই মানুষ কিন্তু একজনকে উত্তম বানানো এবং আরেকজনকে অধম বানানো, তৈরি করা। যেমন হঠাৎ করে যদি বলা হয় যে স্বাধীনতা বিরোধী, তার মানে কি? মানে যারা স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে, একটা উত্তম এবং অধম এই সম্পর্কটা তৈরি করা হচ্ছে। মানুষের চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করা, এই আর কি। আমরা দেখেছি যে অনেক ছাত্রলীগের ছেলেরা, তারা হয়তো জন্মগত দিক দিয়ে হোক বা ফ্যামিলিগত দিক দিয়ে হলো অনেক ভালো, কিন্তু প্রতিষ্ঠানে এসে তারা এমন ভাবে মেন্টালি তারা মানে ক্রাক ডাউন হয়ে গেছে যে তারা তাদের মননশীলতা, তাদের চিন্তা চেতনা সবগুলোকে এমন ভাবে নিয়ন্ত্রিত হয়েছে যে তারা চরম ফ্যাসিস্ট এবং একেবারে খুনি পর্যায়ে তারা পৌঁছে গেছে। এবং এই যে বয়ানের আসল কাজ হলো তার আচার ব্যবহারকে একটা বিশেষ খাতে প্রবাহিত করা, এবং ডাক্তার রোগী সম্পর্ক তৈরি করা। ডাক্তার রোগী সম্পর্ক বলতে আমি এটা বোঝাচ্ছি যে একজন যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তারের পাওয়ারটা তার উপরে চলে আসে। অর্থাৎ রোগী রোগী কি করবে কি না করবে সবগুলোর প্রেসক্রিপশন আসবে ডাক্তারের কাছ থেকে। অর্থাৎ একটা মানে পাওয়ার রিলেশন সেখানে তৈরি হয়, এবং এজেন্সি তৈরি হয়। অর্থাৎ এখানে শুধু ডাক্তারের কথা বলার ক্ষমতা, রোগীর কোনো ক্ষমতা নাই। রোগী শুধু কমপ্লেন করবে, তার সমস্যাগুলো বলবে, কিন্তু তাকে ট্রিট করার ক্ষমতা হবে ডাক্তারের। এই ধরনের একটা সম্পর্ক সেখানে তৈরি হয়। বিরোধীদেরকে কলঙ্কিত করা বা অপরাধী করা, স্টিমাটাইজ এবং ক্রিমিনালাইজ, এবং এগুলোর ভিতর দিয়ে স্বীয় স্বার্থ হাসিল করা, ক্ষমতা বা প্রভাব খাটানো, পলিসি বদ্ধতা করা, তারপর অর্থনৈতিক স্বার্থ সিদ্ধি ইত্যাদি। তো এখানে আমি কতগুলো উদাহরণ দিতে চাই। প্রথম উদাহরণ হলো তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্ব যে মানে আমরা থার্ড ওয়ার্ল্ড বলে থাকি, এটা তো অটোমেটিকলি আসে নাই। আমরা দেখেছি যে মানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যখন আমেরিকা বিশ্বের মুরলীপনার দায়িত্ব গ্রহণ করলো, তখন তারা চিন্তা করলো যে এই মানে মানে ডেভেলপিং কান্ট্রিগুলোকে কিভাবে হাতে রাখা যায়। তখন তারা নতুন একটা প্রজেক্ট চালু করলো, যেটাকে বলা হয় মডার্নাইজেশন প্রজেক্ট। এবং এই প্রজেক্টের অংশ হিসেবে তারা দুনিয়াটাকে তিন ভাগে ভাগ করে ফেললো: প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্ব। এবং তৃতীয় বিশ্ব মেয়ারলি জিডিপির উপর মানে ভিত্তি করে তারা এই কাজটা করেছে।
তার মানে একসময় যারা মানে অনেকে ধনী ছিল, অনেক সভ্যতায় অনেক উন্নত ছিল, কিন্তু হঠাৎ করে তারা হয়ে গেল তৃতীয় বিশ্ব। আর এটা হওয়াতে যেটা হয়েছে সেটা হলো এই যে মানে অটোমেটিকলি দ্য ফার্স্ট ওয়ার্ল্ড হ্যাজ দ্য পাওয়ার অ্যান্ড অথরিটি ওভার দ্য থার্ড ওয়ার্ল্ড। অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড তখন হয়ে গেল রেসিপিয়েন্ট এবং ফার্স্ট ওয়ার্ল্ড হয়ে গেল মাতুব্বা। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড যেটা বলবে সেটা থার্ড ওয়ার্ল্ডকে শুনতে হবে। এবং পরবর্তীতে তাই দেখা গেছে, থার্ড ওয়ার্ল্ডের লোকেরা তারা নিজেদেরকে থার্ড ওয়ার্ল্ড হিসেবে তারা অলরেডি ইন্টারনালাইজ করেছে এবং ফার্স্ট ওয়ার্ল্ড যেটা বলেছে সেই অনুসারে তারা চলেছে। এটা একটা বিষয়। সভ্যতার দ্বন্দ্ব যেটাকে বলা হয় সিভিলাইজেশনাল কনফ্লিক্ট বা ক্লাশ অফ সিভিলাইজেশন, যেটা আমরা জানি যে হান্টিংটন এই থিওরিটার প্রবক্তা। যদিও হান্টিংটনের আগেও অনেকে এই বিষয়ে কিছু কথাবার্তা বলেছেন। তা উনি বলতে চাচ্ছেন যে আসলে ওয়েস্ট এবং ইস্ট এর ভিতরে একটা দ্বন্দ্ব সবসময় থাকবে, সভ্যতার দ্বন্দ্ব, এবং ভবিষ্যতে এটা আরো বেশি প্রখর হবে। এবং এই ক্ষেত্রে ওয়েস্ট হলো মানে ব্রাইটেস্ট বিকন অফ হিউম্যান সিভিলাইজেশন, এবং ইস্টটা হলো মানে জাস্ট ল্যাকিং, পোর, এবং তাদের কোনো সিভিলাইজেশন বলে কিছু নাই, তারা গরিব, তারা অশিক্ষিত, তারা অথর্ব, মানে এই ধরনের একটা। ইস্ট বলতে তারা চাইনিজ এবং মুসলমানদেরকে তারা বোঝাইছে। তো এই ধরনের একটা চিত্রায়ন তারা তৈরি করছে। এবং এর ভিতরে যে ডিস্টেন্স তৈরি করছে মানে ইস্ট এবং ওয়েস্টের ভিতর দিয়ে, এবং এই ডিস্টেন্সের মধ্যে ওয়েস্টকে তারা রাখছে উপরে আর ইস্টকে রাখছে তারা নিচে। এই ডিস্টেন্স ওয়াজ, এই যে ডিস্টেন্স তারা তৈরি করছে, দ্যাট ওয়াজ নট এ সিম্পল মার্কার অফ কালচারাল ডাইভার্সিটি। এই ডিস্টেন্স ওয়াজ ব্র্যান্ডেড উইথ নেগেটিভিটি এন্ড ইনফেরিয়রিটি। এটা তারা তৈরি করছে। পরবর্তীতে আমরা দেখেছি এটার উপর ভিত্তি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধটা হলো সেটা তারা জাস্টিফাই করছে। বাংলাদেশের রাজাকার শিবির এগুলো তো আমরা সবাই জানি যে কিভাবে এগুলো দিয়ে ট্যাগিং করা, এবং এগুলো এই ধরনের বয়ান তৈরি করে তারা কিভাবে পুরা একটা পলিটিক্যাল কমিউনিটিকে তারা কিভাবে অপ্রেস করেছে গত 14-15 বছর ধরে। এখন আসি আমরা আমাদের বয়ান, অর্থাৎ মুসলমানদের বয়ানটা কি। আমাদের বয়ান হলো সত্যকে অস্বীকৃতি, অর্থাৎ কুফরি এবং লুকানো বা চাপা পড়া অবস্থা যেটাকে বলে মুনাফিকি, এটা থেকে মুক্ত করে উন্মোচন করে এবং সেটাকে সবার উপর স্থান দেয়া। তা আমাদের কাজ হলো এই যে ইসলামের ন্যারেটিভ হলো এই যে আসলে যারা কাফেররা কিন্তু সত্যটা জানে, জানার পরে তারা অস্বীকার করে। অর্থাৎ সত্য মানে ট্রুথ ইজ দেয়ার বাট দে আর মানে দে আর নট অ্যাডমিটিং, তারা অস্বীকার করছে। আর মুনাফিকি যারা, তারাও কিন্তু সত্যটা জানে কিন্তু সেটা তারা ঢেকে রাখে, এই আর কি। তো এই দুইটা অবস্থা থেকে সত্যটাকে উন্মোচন করা এবং সেটাকে সবার উপর স্থান দেয়া। সবার উপর কেন স্থান দেয়া? সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা দিনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো তিনি তো সেই আল্লাহ যিনি সত্য দিন এবং হেদায়েত সহকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে করে দুনিয়ার যত পথ, যত মত, যত আদর্শ আছে সবগুলোর উপরে ইসলামটাকে, তার সত্যটাকে তিনি মানে স্থান দিতে পারেন। তো এটাই হলো আসলে আল্লাহর ইচ্ছা। এবং এবং এই একই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু প্রিয় নবীকেই নয়, বরং দুনিয়ায় যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের কাজটা ছিল এটাই, অস্বীকৃতি এবং চাপা পড়া অবস্থা থেকে সত্যটাকে মুক্ত করা, উন্মোচন করা এবং সেটাকে সবার উপর স্থান দেওয়া। এর অর্থ হলো এই যে আমাদের সমাজে অন্যান্য আদর্শ থাকবে, অন্যান্য ধর্ম থাকবে, অন্যান্য মত থাকবে, কিন্তু সবার উপর ইসলাম থাকবে। এটাই হলো আল্লাহর ইচ্ছা। অর্থাৎ সত্যটাকে সবার উপরে আমাদেরকে প্রকাশিত করতে হবে। এবং এই কাজটা করতে গিয়ে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজ করেছেন। একটা হলো মিথ্যা বয়ান যেগুলো ছিল সমাজে এক্সিস্টিং, সেগুলো তিনি ডিকনস্ট্রাক্ট করেছেন। চাপা পড়া সত্যকে রিকনস্ট্রাক্ট করেছেন আর সত্যকে ডমিনেন্ট ডিসকোর্সে রূপ দিয়েছেন। এবং যখন ডমিনেন্ট ডিসকোর্সে যখন রূপ দিয়ে ফেলেছেন, তখনই আল্লাহ তাআলা বলেছেন, যা আল হক ওয়া জাহাক আল বাতিলা ইন্না বাতিলা কানা জাহুকা, যে মানে সত্য, মিথ্যা অপসৃত এবং সত্য সমাগত। আর মিথ্যা তো অপসৃত হবে, এটা তো সবার কথা আর কি। তো এই হলো অবস্থা। তো এখন এই তিনটা কাজ করতে গিয়ে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হলো এই যে গণযোগাযোগের যত মাধ্যম ছিল, অর্থাৎ অল এক্সিস্টিং কমিউনিকেশন চ্যানেল যেগুলো ছিল সেগুলো সবই তিনি ব্যবহার করেছেন। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি ওরাল কমিউনিকেশন, অর্থাৎ ব্যক্তিগত যোগাযোগ, বৈঠক, জনসভা, এগুলো তিনি করেছেন। সোশ্যাল নেটওয়ার্কিং তিনি করেছেন এবং সেই ক্ষেত্রে ম্যারেজ, অ্যালায়েন্স, এই কাজগুলো তিনি করেছেন। তারপরে আমরা দেখেছি যে ইউজ অফ পোয়েট্রি অ্যান্ড স্টোরি টেলিং, যেটাকে আমরা সাহিত্য সংস্কৃতির অংশ বলতে পারি। মডেলিং বিহেভিয়ার এবং কমিউনিটি বিল্ডিং, জনসেবা দিয়ে মানুষের হৃদয়ের গভীরে চলে যাওয়া। টক শো, বিশেষ করে জাফর বিন আবু তালেব, এবং সেখানে আরেক আরেক পক্ষে একজন ছিলেন এবং মডারেটর ছিলেন হলো নাজজাসি। এটা এক ধরনের টক শো হিসেবে আমরা উল্লেখ করতে পারি। তারপর ইউজ অফ সোশ্যাল ইভেন্ট, বিশেষ করে হাজ, এবং এই ক্ষেত্রে ইসলামকে ডেমনস্ট্রেট করা, এই কাজগুলো তিনি করেছেন। রিটেন কমিউনিকেশন, চিঠি, পিটিশন, এগুলোর আশ্রয় তিনি নিয়েছেন।
ডকুমেন্টেশন তিনি করেছিলেন, যার দায়িত্ব ছিল জায়েদ বিন সাবিতের, এবং তিনি ব্যাপক প্রচার এবং প্রসার করেছেন, যেটাকে বলে ডিজামিনেশন। তা কাজেই এক্সিস্টিং যত কমিউনিকেশন চ্যানেল ওই সময় ছিল সবগুলো তিনি প্রপার ইউটিলাইজ করেছেন। এবং আরো একটা কাজ করেছেন, সেটা হলো ক্রিটিক্যাল অ্যালায়েন্স উইথ লাইক মাইন্ডেড পিপল। কিভাবে? আহ অর্থাৎ যারা মুসলমান হয় নাই কিন্তু ইসলামের প্রতি সিম্প্যাথেটিক, এই ধরনের লোকদেরকে তিনি ইসলামের কাজে লাগিয়েছেন। তা আমাদেরকেও একই কাজই করতে হবে, অর্থাৎ এই কাজে আমাদের সহযোগী হবেন অনেকেই, এবং তাদের সাথে একটা ক্রিটিক্যাল অ্যালায়েন্স বা অন্টোলজিক্যাল কিনশিপ আমাদের সবসময় থাকতে হবে। এবং এক্স্যাক্টলি এই কাজটা, এই ধরনের কথাই আমরা শুনি নম চমস্কির কাছ থেকে। তিনি বলেছেন, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ইন্টেলেকচুয়াল টু স্পিক দ্য ট্রুথ অ্যান্ড এক্সপোজ লাইস, বেসিক্যালি। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে সেটা হলো চেতনার নামে মিথ্যা বয়ান তৈরি করা হয়েছে, সত্যকে ঢাকা হয়েছে, এবং এই কাজে অনেক বুদ্ধিজীবী সহযোগিতা করেছে। বুদ্ধিজীবীদের দায়িত্ব ছিল সত্যটাকে উন্মোচন করা এবং মিথ্যাটাকে উন্মোচন করা এবং সত্য কথা বলা। সেই কাজটা না করে তারা চেতনার নামে মিথ্যা বয়ান তৈরি করেছে এবং সত্যকে তারা ঢেকেছে। এবং এরাই বলা যায় বাংলাদেশের ফ্যাসিস্ট। কাজেই আমি বলতে চাই যে ফ্যাসিজম ক্যান নট গ্রো উইদাউট ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল। আমরা ফ্যাসিস্টদের যত ইতিহাস দেখি, প্রত্যেকটা জায়গায় অনেক ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল ছিল, তারাই কিন্তু ফ্যাসিজমটাকে খুব আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এখন এই তিনটা কাজ করতে গিয়ে সোশ্যাল সায়েন্সের অনেকগুলো অ্যাপ্রোচ আছে, যেগুলো আমরা ইউজ করে আমরা কিন্তু এই সত্যটাকে মানুষের সামনে তুলে ধরতে পারি, মিথ্যাটাকে উন্মোচন করতে পারি, এবং এক্সিস্টিং যে মিথ্যা ন্যারেটিভ আছে সেগুলোকে আমরা ডিকনস্ট্রাক্ট করতে পারি। এবং এখানে অনেকগুলো অ্যাপ্রোচ আছে বিভিন্ন সোশ্যাল সায়েন্সের বিভিন্ন ডিসিপ্লিনে, হয়তো আপনারা অনেকে জানবেন, স্টার্টিং উইথ ডিকনস্ট্রাকশন, ওরিয়েন্টালিজম, ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস, পোস্ট মডার্ন ক্রিটিক থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু ভিজুয়াল অ্যান্ড মিডিয়া অ্যানালিসিস। আমার হাতে সময় নেই, সময় থাকলে হয়তো প্রত্যেকটা বিষয় নিয়ে কিছু কিছু আলোচনা করতাম, এবং আমার বিশ্বাস যে এগুলো সম্পর্কে আপনারা হয়তো সবগুলো না হলেও দু একটা জানেন, এবং যে যে লাইনের এক্সপার্ট সেই লাইনের এই ধরনের অ্যাপ্রোচ গুলো দিয়ে আমরা কিন্তু সত্যটাকে একদম অথেন্টিক মানে বা নলেজ হিসেবে মানুষের সামনে উত্থাপন করতে পারি। এখন আসি যে 5ই আগস্ট 2024 সালকে যদি ইতিহাসের অংশ বানাতে হয়, ফ্যাসিবাদকে যদি বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দিতে হয়, এবং নিজেদেরকে যদি চির উন্নত মমশির বানাতে হয়, তাহলে আমাদের তিনটা জায়গায় বয়ান তৈরি করতে হবে। প্রথম যেটা, সেটা হলো আনমাসিন শেখ হাসিনাস রেইন অ্যালং উইথ মুজিব, অর্থাৎ মুজিব এবং হাসিনা তাদের যে শাসনকাল সেগুলো উন্মোচন করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা করতে হবে সেটা হলো কমেন্ডিং দ্য 2024 আপরাইজিং এজ এ নিউ ইপোক অফ বাংলাদেশ অ্যান্ড হিউম্যান হিস্ট্রি। বাংলাদেশের ইতিহাসে এটা যে চরম একটা সন্ধিক্ষণ, সেটা 2024 সাল, সেটাকে ইতিহাসের অংশ বানাতে হবে, শুধু বাংলাদেশের ইতিহাসে না বরং বিশ্ব ইতিহাসের একটা অংশ। কারণ আমরা সবাই জানি যে আসলে এটা এমন একটা ঘটনা, মানে এটা হলো বিশ্বের যতগুলো মানে স্টুডেন্ট লেড আপরাইজিং হয়েছে, সব থেকে বড় ছিল হলো চায়নাতে তিয়েনানমেন স্কোয়ার, যেখানে আমি গেছি 1989 সালে। সেখানে কয়েক হাজার ছাত্রদেরকে মেরে ফেলা হয়, কিন্তু সেটা কোনো সাকসেসফুল মুভমেন্ট ছিল না। দুনিয়াতে যদি সাকসেসফুল কোনো স্টুডেন্ট লেড মানে ম্যাসিভ পাবলিক আপরাইজিং আমরা দেখি, তাহলে বাংলাদেশ ইজ বেসিকলি দ্য নাম্বার ওয়ান এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড টুডে। তো এটা কিন্তু দুনিয়ার ইতিহাসের একটা অংশ, এটাকে আমাদের সেই ইতিহাসের অংশ বানাতে হবে। আর তিন নম্বর যেটা করতে হবে সেটা ব্রডার ন্যারেটিভ ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ইন দ্য কন্টেক্সট অফ কারেন্ট অ্যান্ড ফিউচার জিওগ্রাফিক্যাল রিয়ালিটিস অ্যান্ড নিও লিবারাল গ্লোবাল অর্ডার। তো এই তিনটা কাজ করতে গিয়ে আমি প্রথমে আমাদের এক এক করে আমরা আসি। যে প্রথম যেটা করতে হবে সেটা হলো মানে শেখ হাসিনা যে সর্বনাশগুলো করেছে সেগুলোর আমাদের সারা দুনিয়ার কাছে উপস্থাপন করতে হবে, এবং এটা একটা অথেন্টিক নলেজ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এবং আমরা দেখেছি যে তিনি অনেকগুলো সর্বনাশ করেছেন, আমি কয়েকটা উল্লেখ করি, হয়তো আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। প্রথম যেটা করছেন সেটা হলো লক্ষ্য জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে শুধুমাত্র নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে ছেড়েছেন। এবং একই সাথে নিজের দেশ, নিজের সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব এবং পদলেহনকে সাংস্কৃতিক এবং সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক তিনি রূপ দিয়েছেন। আহ কিন্তু আমরা জানি যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হই নাই ভারতের দাসত্ব করার জন্য। আমি বলতে চাই যে গত 16 বছর কার্যত বাংলাদেশ স্বাধীন কোনো রাষ্ট্র ছিল না। এটা হলো প্রথম সর্বনাশ। দুই নম্বর সর্বনাশ হলো মুক্তিযুদ্ধকে একটা ইন্ডাস্ট্রি বানিয়ে ফেলেছে। এটাকে একটা ইন্ডাস্ট্রি, এটা পৈতৃক সম্পত্তি এবং টাকা কামানোর মেশিন বা জোন অফ করাপশন বানিয়ে ফেলেছিলেন।
এবং ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ইত্যাদির মতো জাতীয় বিষয়গুলোকে ধুলায় মিশিয়ে তারপর পচিয়ে এতটাই দুর্গন্ধ করে ফেলেছে যে নতুন প্রজন্ম এগুলোকে এখন শোষণের হাতিয়ার হিসেবে ভাবতে শুরু করেছে। তারপর আমরা দেখছি যে বৈষম্যের কোটা ব্যবস্থা, তারপরে দলীয় কর্মীদের প্রায় 1 লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট, তারপরে বিসিএস পরীক্ষায় 1.5 দশক ধরে আবেদ আলীদেরকে দিয়ে প্রশ্ন ফাঁসের লুটপাটিক ব্যবসা, এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা দেখেছি গত 14-15 বছর ধরে। 3 নম্বর যে সর্বনাশ করেছে সেটা হল প্রতিহিংসা বা ঘৃণাতন্ত্র, এবং তিনি হলেন বাংলাদেশের প্রতিহিংসা এবং ঘৃণাতন্ত্রের জননী। তার প্রবর্তিত ঘৃণার লেলিহান শিখায় কখনো জ্বলেছে লগি বৈঠা তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, কখনো আবার পুলিশ, র্যাব কিংবা বিজেপির নির্বিচার নৃশংস গুলিতে। এবং এ থেকে রেহাই পায়নি পথচারী, ছাত্রী, মা এবং শিশুরাও। আহ এখনো সেই রক্তের দাগ শুকায় নাই। 4 নম্বর যে সমস্যা তৈরি করছে, যে সর্বনাশ, সেটা হলো ইসলাম ভীতি এবং জঙ্গিবাদ। তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি। মুসলমানদেরকে বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত মুসলমানদেরকে বা আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের সব থেকে শ্রেষ্ঠ সন্তানদেরকে। তারপর আমরা জানি যে রিমান্ডে চর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো বাংলাদেশে হাজার হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে। এবং আমরা জানি যে তিনি পৃথিবীতে লেডি হিটলার হিসেবেও খ্যাতি লাভ করেছেন। এরপর 5 নম্বর যেটা, সেটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তার হিংসা এবং ঘৃণাতন্ত্রের সবলে আস্তিক নাস্তিক বলাই একসময় পুরো দেশ বিভক্ত ছিল, বিভিন্ন ফেতনায় নিমজ্জিত ছিল। পরবর্তীতে মুক্তিযোদ্ধা, রাজাকারের বাচ্চা, এই বিভাজন আমরা দেখেছি। এবং পুরা দেশটাকে তিনি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন। পুরা দেশের রাজনীতিকে 1971 সালে পিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য যত দল, যত মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন। প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ। 6 নম্বর যে সর্বনাশ তিনি করেছেন সেটা হলো দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণ ধ্বংস করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, বরং তা আসে বঙ্গভবন থেকে। এমনই স্বীকারোক্তি মিলেছে তারই পোষা এক প্রাক্তন প্রধান বিচারপতির কাছ থেকে। কি সাংঘাতিক অবস্থা! 7 নম্বর হলো ছাত্রলীগকে বানিয়ে ফেলেছে একটা কিলার স্কোয়াড। এই যুগের ভয়ঙ্কর এবং বৃহৎ সন্ত্রাসী বাহিনী হিসেবে তৈরি করেছে, এবং আমরা খুব খুশি হয়েছি যে এই ছাত্রলীগকে বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে। ক্যাম্পাসে আমরা সবাই জানি যে টর্চার সেল গঠন করে ভিন্ন মতের ছাত্রদের নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করা এবং লাশের উপরে নৃত্য করা, লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লোমহর্ষক কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। সব থেকে পরিতাপের বিষয় হলো শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছে লিগাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামিপ্রাপ্ত হয়েও তারা পেয়েছে প্রেসিডেন্টের ক্ষমা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। এই সরকারের আমলে 6 নম্বর যে সর্বনাশটা করেছে, 6টা গণহত্যা, যেটা আমি আগে বলেছি, যে 28শে অক্টোবরে লগি বৈঠকের তাণ্ডব, তারপর শাপলা চত্বর, পিলখানা, সাইদি রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার, এবং বর্তমান কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের উপর যে নিষ্ঠুর হত্যাযজ্ঞ, এই এবং সীমাহীন নির্যাতন, এটা হাজার বছরের বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। এবং শুধু তাই নয়, তার কিলার ইনস্টিং এতটাই জঘন্য যে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন প্রফেশনাল কিলারদেরকে পার্শ্ববর্তী দেশ থেকে। রাষ্ট্র প্রতিষ্ঠা ধ্বংস, এটা হলো 9 নম্বর সর্বনাশ। একচ্ছত্র ক্ষমতা বা একদলের শাসন কায়েম করতে গিয়ে তিনি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে, বিশেষ করে বিডিআর এবং আর্মিকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণের ইতিহাসে তিনি কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষাকে 12টা বাজিয়েছেন, নির্বাচন কমিশনকে পকেটে পুরেছেন, আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর বা শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা। সর্বশেষ যেটা, সেটা লুটতান্ত্রিক ফ্যাসিবাদ। আমরা সবাই জানি যে রিজার্ভ চুরি, তারপর ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনা আমলে হয়েছে, তার ধারের কাছে দুনিয়ার কোনো দেশ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি অথবা লুটতন্ত্র এতটাই গভীরে যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত কামিয়ে ফেলেছেন 400 কোটি টাকার সম্পদ। আমরা দেখেছি বেনজির, আজিজ, মতিয়ার, কথিত দরবেশ এবং এস আলম সহ শত শত মহালুটিরা তৈরি করেছেন। এবং এইসব করে তিনি একদিকে কায়েম করেছেন মাস্তানতন্ত্র, মগের মুল্লুক, অন্যদিকে পুরো দেশটা তিনি শ্মশানে রূপান্তরিত করেছেন। এই সবগুলো মিলে যদি আমরা বাংলাদেশের বিষয়, প্রায় 3000 বছরের ইতিহাস আছে,
এই 3000 বছরের ইতিহাসে বাংলাদেশে শেখ হাসিনার মতো এত বড় ফ্যাসিস্ট, এত বড় জঘন্য কোন রাষ্ট্র আহ প্রধান বাংলাদেশে আসে নাই গত 3000 বছরের ইতিহাস। শুধু তাই না, এটা আমার কথা না, কিংসুক প্রামাণিক সাংবাদিক প্রতিদিন সংবাদ প্রতিদিনের একজন সাংবাদিক কলকাতা থেকে তিনি লিখছেন যে শেখ হাসিনা দেশকে শেষ করলেন, দেশের মানুষকে ঋণে জর্জরিত করলেন এবং দেশের বিচার বিভাগ প্রশাসন অর্থনীতিকে পঙ্গু করে একা দেশ থেকে বিশাল কার্গো বিমানে 125টি লাগেজ ভরে স্বর্ণ এবং ডলার সহ মূল্যবান সামগ্রী নিয়ে ভারতে পালিয়ে গেলেন। এখন আমরা দেখি, আমরা জানি যে কেন ভারত তাকে ছাড়ছে না। ভারতেরও অনেক স্বার্থ আছে সেখানে, আহ এটা আমরা ভালো করে জানি। গত 16 বছরে, এটা আমরা সবাই জানি হয়তো, দেশ থেকে পাচার হয়েছে 94 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকা এর মূল্য দাঁড়ায় হলো 11,000 বিলিয়ন টাকা বা 11 ট্রিলিয়ন টাকা। এই টাকা দিয়ে 657টা মেট্রো রেল, 397টা স্যাটেলাইট আর 36টা পদ্মা সেতু বানানো যেত। 2009 সালে বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল অ্যারাউন্ড $25 বিলিয়ন, সেটা এখন $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ওনারা ইচ্ছা করলে কিন্তু প্রথম 5 বছরের ভিতরে এই $25 বিলিয়ন তারা শোধ করে বাংলাদেশের ঋণ কিন্তু শূন্যে আনতে পারতেন, কিন্তু সেটা অনেক অনেক গুণ তারা বাড়িয়ে এই পুরা ঋণের চাপ বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে চলে গেছে। কাজে ফ্যাসিস্টরা পালিয়েছে ঠিকই, কিন্তু বিশাল ঋণের বোঝা এখন আমাদের ঘাড়ে। হুম। কাজে আমাদের প্রথম কাজ হলো এই তিনটা: ডকুমেন্টেশন, মেক দেম অথরিটি, এন্ড ডিজামিনেশন। শেখ হাসিনা এবং তার আগে আহ ডক্টর মাহমুদুর রহমানের পরিভাষায় শেখ মুজিবকে তিনি ফ্যাসিবাদের আইকন হিসেবে উল্লেখ করেছেন। কাজে তার যে শাসনামল এবং শেখ হাসিনার যে শাসনামল, এই শাসনামলের উপরে ডকুমেন্টেশন হওয়া দরকার। এবং এই ক্ষেত্রে আসলে আমাদেরকে we need to use multimedia based expertise and cross media strategies, engaging quality intellectual capital, coordination with different individuals and collective efforts. আহ একই সাথে এমপ্লয়িং ওয়ার্ল্ড ওয়াইড মেথোডোলজিস অ্যান্ড ওয়েব এনাবল টেকনোলজি, এগুলো দিয়ে এই যে ঘটনাগুলো ঘটছে গত 16 বছরে, সেগুলোর একদম পুঙ্খানুপুঙ্খ ডকুমেন্টেশন, অথেন্টিক ডকুমেন্টেশন দরকার। ডকুমেন্টেশন করলে সেটা অথরিটি পাবে না, বরং অথরিটি পাইতে গেলে সেগুলোর জন্য পিয়ার রিভিউড পাবলিকেশন দরকার উইথ হাইয়েস্ট স্ট্যান্ডার্ড। যেখানে সেখানে পাবলিশ করলে হবে না, পেরিটর জার্নালে পাবলিশ করলে চলবে না। এবং ওয়ার্কিং উইথ গ্লোবাল ইনস্টিটিউশনস এবং হিউম্যান রাইটস অর্গানাইজেশনস উইথ হাইয়েস্ট ক্রেডিবিলিটি ইনক্লুডিং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারপর রিক্রুটিং এস্টাবলিশ অথর্স এন্ড রিসার্চার্স, এগুলোকে এদেরকে দিয়ে এই কাজগুলো করাতে হবে। নাইলে এটা ওইভাবে চলে যাবে এবং আহ, আমাদের যে বিপ্লব, সেটা ব্যাহত হয়ে যাবে। সর্বশেষ যেটা করতে হবে সেটা হলো ডিজামিনেশন, অর্থাৎ নর্মালাইজেশন। এবং এই ক্ষেত্রে উই নিড টু এনগেজ টপ লাইন ওয়েব সার্ভিসেস এন্ড সোশ্যাল মিডিয়া উইথ কাটিং এজ ইন ডেলিভারেবলস। থিঙ্ক ট্যাঙ্ক থাকতে হবে, নিউজ মিডিয়া থাকতে হবে, টক শো উইথ হাইয়েস্ট ডিসেন্সি এন্ড ক্রেডিবিলিটি। এবং যে মানে সর্বনাশগুলো করেছে সেগুলোর জন্য মিউজিয়াম, ড্রামা, সিনেমা, মিউজিক, অ্যাডভার্টাইজিং, এই ধরনের আরো অনেক কিছু আহ, মানে পলিসি থাকতে হবে এবং এন্ডিভার্স থাকতে হবে। এবং এগুলো দিয়ে একটা পপুলার একটা ডিসকোর্স তৈরি করতে হবে পুরো দেশব্যাপী এবং সারা বিশ্বব্যাপী। এগুলো করলেই মোটামুটি আমরা বয়ান তৈরি করতে পারবো। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা গণ অভ্যুত্থান। 2024 সালকে আমাদেরকে ইতিহাসের অংশ বানাতে হবে। এবং আহ অংশ বানাতে গেলে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আসলে উল্লেখ করতে পারি। আমি জাস্ট কয়েকটা বিষয় এখানে উল্লেখ করি। গত 18 বছর ধরে ক্ষমতার মসনদ মাত্র 1 মাসে শেষ হয়ে গেল। একটা অ্যামেজিং একটা ঘটনা সারা দুনিয়ার ইতিহাসে। এবং আমরা দেখতে পাই যে কত বিশাল ক্ষমতা, কত বড়াই, কত অহংকার, কত অর্থ, হাজার হাজার কোটি টাকা, সবই কিন্তু মাত্র মানে কয়েকদিনে একেবারে ধসে গেল। এই বিষয়টা কিন্তু অত্যন্ত চমৎকার একটা রিসার্চ টপিক। এগুলো আমাদের রিসার্চ করা দরকার। এরপর আমরা দেখেছি আবু সাইদ মোমেন্টাম, জেন জি সেন্টিমেন্ট, এবং এই ক্ষেত্রে দেখেছি যে তার যে হিম্মত, তার সাহস, তার নির্ভয় এবং তার দুর্জয় যে মানসিকতা, যেটা বাংলাদেশের আপামর জনসাধারণকে অত্যন্ত মানে ইনফ্লুয়েন্স করছে। এবং এটা খুবই চরম একটা ব্যাপার আর কি। এবং বিশ্বের ইতিহাসে একটা অত্যন্ত চমৎকার একটা বিষয়, মানে বিস্ময়ের একটা বিষয়, সেগুলো আমরা উল্লেখ করতে পারি। 15 বছরের টোটেমিজম কাজ করলো না। অর্থাৎ গত 15 বছর ধরে আমরা দেখেছি যে সারা দেশব্যাপী তারা মূর্তি বানিয়েছে, পাঠ্যপুস্তক, বক্তব্য, টিভি, রেডিও, প্রত্যেকটা জায়গায় মুজিব মুজিব আর মুজিব। এবং যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তারা কিন্তু অধিকাংশই এই সমস্ত শিখতে শিখতে বড় হয়েছে। কিন্তু একটা জিনিস অ্যামেজিং, সেটা হলো এই যে 15 বছর ধরে যারা শিখছে, এই জেনারেশন এর বিরুদ্ধেই তারা লড়াই করছে এবং বাংলাদেশের অধিকাংশ মূর্তিগুলোকে তারা ভেঙে ফেলছে। এগুলো আহ এগুলো আসলে মানে
আসল কথা হলো যে মিথ্যার বেশ্যাতি কখনোই আসলে টেকে না। এই বিষয়টাই হলো একদম প্রমাণ হলো। এই বিষয়গুলো আমাদের আহ মানে আহ বিশ্বাস করা যেতে পারে আর কি। নো ফিয়ার এবং জনগণের বিজয়ের মূল সূত্র, মানে জনগণ যখন আন্দোলন করতে 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 এক পর্যায়ে তাদের ভয়টাকে তারা জয় করে ফেললো, আহ তখনই মোটামুটি আল্লাহর পক্ষ থেকে নাসার, বিজয় আসা শুরু হয়ে গেল। এবং এখানে একটা জিনিস আমাদের বোঝা দরকার যে আল্লাহ রাসূলের যুগে যখন সাহাবারা যুদ্ধ করতে যেতেন, তখন কিন্তু তারা এই পর্যায়ে পৌঁছেই তারা কিন্তু যুদ্ধ করতে যেতেন। তারা কিন্তু মৃত্যুকে তারা মানে মানে সব থেকে বেশি ভালোবাসতেন ওই সময়। যতক্ষণ পর্যন্ত তারা মৃত্যুকে ভয় করতো ততক্ষণ কিন্তু তারা জয় করতে পারতো না, কিন্তু মৃত্যুকে যখন জয় করে শাহাদাতের তামান্না নিয়ে তারা জীবন বিলিয়ে দেওয়ার নিয়তে যখন তারা যুদ্ধের ময়দানে যেতেন, ওই সময় কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসতো। তো বাংলাদেশের জনগণ কিন্তু এই পর্যায়ে তারা পৌঁছে গেছে, এবং যার কারণে আল্লাহর পক্ষ থেকে নসর আসছে। কাজেই নো ফিয়ার, এটা একটা মানে খুবই চমৎকার একটা বিষয়। আর দুই নম্বরে জনগণ, অর্থাৎ প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা জায়গা থেকে এখানে মানুষ চলে আসছে এই আন্দোলনে। যতদিন পর্যন্ত এটা হয় না ততদিন কিন্তু এই ফ্যাসিবাদের পতন হয় নাই বাংলাদেশ থেকে। আমরা দেখেছি যে সকল শ্রেণী, সকল বর্ণ, সকল গোত্র, ছাত্রছাত্রী এবং তাদের পিতামাতা থেকে শুরু করে শিশু থেকে বৃদ্ধ, কাজের বুয়া থেকে নিয়ে একদম শীর্ষ কর্মকর্তা, মুসলমান থেকে নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে দিনমজুর রিক্সাওয়ালা থেকে নিয়ে কোটিপতি, তারপর গ্রামের কৃষক থেকে নিয়ে শহরের বিত্তবানরা, এমনকি টুপি পরা মাদ্রাসার ছাত্র থেকে নিয়ে নেড়া মাথার ভিক্ষু পর্যন্ত কিন্তু রাস্তায় চলে আসছিল। মানে এই যে একটা বিশাল একটা মুমেন্টাম তারা বাংলাদেশে তৈরি হয়েছিল, এটা কিন্তু একটা বিরাট ইতিহাসের একটা অংশ। এটা আমাদেরকে সারা দুনিয়াকে বোঝাতে হবে। এই শুধু তাই নয়, এরপর আমরা অনেকগুলো সমস্যা ভোগ করেছি, সমস্যা আমরা ফেস করেছি। বিশেষ করে পানি সন্ত্রাসের কারণে বাংলাদেশে বন্যা হয়েছিল, কিন্তু এটার সাথে সাথে সারা বিশ্বকে একটা অন্যরকম বাংলাদেশকে আমরা দেখে দেখাতে সক্ষম হয়েছি। এবং এখানে আমরা দেখেছি যে কিভাবে তাদের ছোট ছোট শিশুরা তাদেরকে তাদের জমানো টাকা কিভাবে সাহায্য করছে বন্যার্তদের জন্য। এমনকি হিন্দুরা তাদের পুজোর টাকা দিচ্ছে মন্দির কমিটির পক্ষ থেকে এই এই হলো মানে যারা বন্যায় যারা এফেক্টেড হয়েছিল তাদের জন্য। এইটা একটা বিশাল একটা দৃশ্য, একটা অন্যরকম অনুভূতি। বাংলাদেশের ইতিহাসে খুব কম সময় আসছে এই ধরনের অবস্থা আমরা দেখেছি। আহ তো এখন এই যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থান থেকে আমরা মোটামুটি তিনটা জিনিস অর্জন করতে পেরেছি। প্রথম হলো যে লুটতান্ত্রিক ফ্যাসিবাদের রানী বাংলাদেশ থেকে চলে গেছেন, তিনি পালিয়েছেন, এটা সবচেয়ে বড় একটা অর্জন। দুই নম্বর, মানুষ এখন মত প্রকাশের স্বাধীনতা আছে, অর্থাৎ মানুষ এখন নিজের মতো করে মত প্রকাশ করতে পারছে। আজকে যে নির্ভয়ে আমি কথা বলতে পারছি বা আপনারা কোর্ট বলতে পারছেন, এটা আসলে এই অভ্যুত্থান থেকে আমরা এখানে অর্জন করতে পেরেছি। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, এই যে ডেমোক্রেটিক রাইট অর্থাৎ নিজের মত প্রকাশের যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা তুলে নেওয়া হয়েছিল বলেই একাত্তরে যুদ্ধ হয়েছে। এই স্বাধীনতা তুলে নেওয়া হয়েছিল বলেই পঁচাত্তরে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। এই স্বাধীনতা তুলে নেওয়া হয়েছিল বলেই নব্বই দশকে, নব্বই এর এরশাদকে তাড়ানো হয়েছে, এবং সর্বশেষ 2024 সালে গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই এই যে মত প্রকাশের স্বাধীনতা, এই যে ডেমোক্রেটিক রাইট, এটা কিন্তু আমাদের ডিএনএর অংশ, বাঙালি জাতির ডিএনএর অংশ। এগুলোর সাথে যারা ফাজলামি করবে তাদের কোনো নিস্তার নাই বাংলাদেশ থেকে। তো এটা হলো দুই নম্বর অর্জন আমরা করেছি। তিন নম্বর যেটা, সেটা হলো দেশকে নতুন করে গড়ার একটা সুযোগ আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, ইট ডিপেন্ডস অন হাউ ফার উই ক্যান গো। তা কাজে এই যে অভ্যুত্থান নিয়ে আমাদেরকে ন্যারেটিভ তৈরি করতে হবে। আমাদের দ্বিতীয় কাজ হলো একই, ডকুমেন্টেশন, মেক দেম অথরিটি অ্যান্ড ডিজামিনেশন অ্যাবাউট 2024 রেভলিউশন ইনশাল্লাহ। সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হলো ফ্যাসিবাদের এই যে অভ্যুত্থানকে কিভাবে বিপ্লবে রূপান্তর করা যায়। এই অভ্যুত্থানকে যদি বিপ্লবে রূপান্তর করা যায়, করতে হয়, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ফ্যাসিবাদের শিকড় এবং ডালপালা কেটে ফেলতে হবে। এবং আমরা জানি যে আমাদের আহ, এখনো বুদ্ধিজীবী, মিডিয়া, পুলিশ, তারপর বিজিবি, র্যাব, আর্মি, গণপ্রশাসন, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, কোথাও ফ্যাসিবাদের সব জায়গায় কিন্তু ফ্যাসিবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এর কোনো জায়গায় আসলে ট্রেস রাখা ঠিক হবে না। এটা হলো প্রথম কাজ। এবং নতুন সংবিধান থাকবে, সেখানে পরিষ্কার থাকবে যে ফ্যাসিবাদী সকল স্লোগান বা বয়ান এগুলো নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি যখন নাৎসিবাদের পতন হয় জার্মানিতে, তখন নাৎসিবাদ এবং এই সংক্রান্ত যত বয়ান ছিল, আহ, যত ভোকাবুলারি ছিল, সেগুলো কিন্তু সাংবিধানিক ভাবে নিষিদ্ধ করা হয়। বাংলাদেশের সংবিধান যখন তৈরি হবে, আহ, আমার দাবি হলো এই সংবিধানে এই ফ্যাসিবাদের যত বয়ান আছে সেগুলো এবং ফ্যাসিবাদের যত সিম্বল আছে সেগুলোকে মানে সাংবিধানিক ভাবে নিষিদ্ধ করতে হবে।
2 নম্বর যেটা, সেটা হলো ভারত পূজা, ভারত বর্ষতা এবং টোটেম সংস্কৃতি আমাদেরকে বিদূরিত করতে হবে। এবং আমরা সবাই স্বাধীন হয়েছি অন্য দেশের পদলেহন বা বর্ষতা স্বীকার করার জন্য নয়, বরং এই যে ইন্ডিয়ান যে হেজিমনি এবং কাল্ট পলিটিক্স যেটা আওয়ামী লীগ তৈরি করছে, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 3 নম্বর যেটা, সেটা হলো লুটতন্ত্র এবং মাস্তানতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, এবং এটাই ছিল এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা মূল উদ্দেশ্য। লুটতন্ত্র অর্থাৎ ক্লেপ্টোক্রেসি এবং মাস্তানতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করা। শিক্ষা এবং শিক্ষাঙ্গন সংস্কার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার বিষয়, যে বাংলাদেশের শিক্ষাঙ্গন হতে হবে সব থেকে নিরাপদ, ট্যাগিং মুক্ত, এবং সেখানে থাকবে ইউনিভার্সালিস্টিক ভিশন। সেখানে কোনো ফোবিয়া থাকবে না, কোনো ভয় থাকবে না। সেটা হবে সেরা গবেষণার স্থান, এবং হাইয়েস্ট একাডেমিক ইন্টিগ্রিটি, এথিক্যাল স্ট্যান্ডার্ড সেই জায়গাগুলোতে থাকতে হবে ইনশাআল্লাহ। তারপর ইসলাম ভীতি নির্মূল করা এবং ইসলামের মাধ্যমে আধুনিক সমস্যার সমাধান খোঁজা, এই জিনিসটা আমাদেরকে করতে হবে। এবং সেই ক্ষেত্রে আহ আমাদেরকে ইসলাম যে আধুনিক সমস্যা, বিশেষ করে নিওলিবারাল মডার্নিটি যে সমস্যাগুলো তৈরি করছে, সেগুলোর যে সমাধান, সেগুলো কিন্তু আমরা ইসলামের ভিতর থেকে খুঁজে পাই। আসলে ইসলাম এবং ইসলামী সভ্যতাই হলো জ্ঞান বিজ্ঞানের উৎস। আমরা সবাই জানি কোরআন শুরু হয়েছে সায়েন্স দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সেটা আমরা সবাই জানি। এবং আমরা সবাই জানি যে মুসলমানরা যদি গ্রিক দর্শন, জ্ঞান বিজ্ঞান, অনুবাদ এবং জ্ঞান বিজ্ঞানের বিশাল রেভলিউশন সাধন না করতো, তাহলে কখনোই জ্ঞান বিজ্ঞান আজকের অবস্থায় পৌঁছাতে পারতো না। আমাদের একটা বিরাট ইতিহাস আছে, বিরাট হিস্ট্রি আছে, বিরাট হেরিটেজ আছে। কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, মেডিসিন বলেন, অ্যাস্ট্রোনমি বলেন, প্রত্যেকটা জন কিন্তু এই মুসলমানেরা একসময় ছিল। এমনকি ঐতিহাসিক গিবন তিনি বলেছিলেন যে লন্ডনের রাস্তা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই সময় কর্ডোবা রাস্তা আলোকে উদ্ভাসিত থাকতো। এমন একটা সিভিলাইজেশন সারা দুনিয়াকে আমরা দিয়েছিলাম। এবং পিকে হিট্রি তিনি বলছেন যে অষ্টম শতাব্দীর মধ্যভাগ থেকে ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত মুসলমানরা সমগ্র বিশ্বের বুদ্ধি এবং সভ্যতার আলোকবর্তী ছিলেন, এবং তাদের মাধ্যমে প্রাচীন জ্ঞান বিজ্ঞান দর্শন পুনরুজ্জীবিত, সংযোজিত এবং সম্প্রসারিত হয়। আর এর ফলেই পশ্চিম ইউরোপে রেনেসাঁ সম্ভবপর হয়। আজকে আমরা জানি যে আমাদের অবস্থা খুবই নাজুক, কিন্তু তারপরেও দেখেন বার্নার্ড শ তিনি বলছেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ইজ ইউনাইটেড আন্ডার এ গ্রেট লিডার, দেন প্রফেট মোহাম্মদ উড বি দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড অল দ্য ক্রিডস এন্ড ডগমাস। আজকের এই ঝঞ্ঝা বিক্ষিপ্ত সমাজেও যদি সকল মানুষেরা একত্রিত হয়ে শান্তির অন্বেষায় তারা একজন মানুষের নেতৃত্ব মেনে নিতে চায়, তাহলে মোহাম্মদ উড বি দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড অল দ্য ক্রিডস এন্ড ডগমাস। আরেকজন ঐতিহাসিক, তার নাম হলো বসওয়ার্ড, তিনি বলেছেন, বাই পারসন অ্যাবসলিউটলি ইউনিক ইন দ্য হিস্ট্রি, প্রফেট মোহাম্মদ ইজ দ্য থ্রিফোল্ড ফাউন্ডার অফ এ নেশন, অফ এ এম্পায়ার অ্যান্ড অফ এ রিলিজিয়ন। ইতিহাসের একটা চরম সৌভাগ্য যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন তিনটা জিনিসের স্থপতি, একটা জাতি, একটা সাম্রাজ্য এবং একটা ধর্ম। তো কাজেই আমাদের ইসলামই হলো যত রকম সমস্যা আছে সমস্ত সমস্যার একটা সমাধানের জায়গা। তবে আমাদের কাজ হলো ইসলামের ভিতর থেকে মণিমুক্ত অন্বেষণ করে সেগুলো দিয়ে আধুনিক সমস্যাগুলোর সমাধান খুঁজতে হবে। সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হলো সামাজিক সুবিচার কায়েম করে বৈষম্যমূলক একটা সমাজ গঠন করতে হবে। এবং বৈষম্যমূলক সমাজ গঠন করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো জায়গায় নজর দিতে হবে। প্রথম হলো একটা সামাজিক নিরাপত্তা, সোশ্যাল সিকিউরিটি আমাদেরকে তৈরি করতে হবে। সামাজিক সাম্যতা এবং সমতা, সাম্য এবং সমতা, এই দুইটা জিনিস আনতে হবে, ইকুইটি এবং ইকুয়ালিটি। তা ব্রডার ফ্র্যাটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। এবং কালেকটিভ ইউনিটি থাকতে হবে, যেখানে কোনো ডিভাইড এন্ড রুল থাকবে না। তারপরে বঞ্চিতদের অধিকার থাকবে, রাইটস অফ দ্য ডাউন ট্রোডেন পিপল ইন দ্য সোসাইটি। পরিবেশের ভারসাম্য সেখানে থাকতে হবে, এনভায়রনমেন্টাল ব্যালেন্স এন্ড সাস্টেনেবিলিটি। তারপরে হলো শান্তিপূর্ণ সহাবস্থান, একটা পিসফুল কোএক্সিস্টেন্স সেখানে থাকতে হবে। এই যে হিন্দু মুসলিম যে দ্বন্দ্ব বা পাহাড়িদের সাথে অন্যদের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো থাকবে না, বরং সবাই আমরা মিলেমিশে একই বাংলাদেশী হিসেবে আমরা বসবাস করব, সুন্দর একটা দেশের উদাহরণ নিয়ে। তারপর সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস কায়েম করতে হবে প্রত্যেকটা পরতগুলোতে, একদম ব্যক্তি থেকে পরিবার, সমাজ, একদম রাষ্ট্রের মানে সর্বোচ্চ স্থান পর্যন্ত। তারপর হানাহানি এবং শোষণ মুক্ত একটা সমাজ কাঠামো, একটা সোশ্যাল স্ট্রাকচার উইথ নো এক্সপ্লয়টেশন, এই ধরনের একটা সমাজ কাঠামো আমরা তৈরি করবো। যদি তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই যে একটা বৈষম্যমূলক সমাজ আমরা গঠন করতে পারবো, এবং তখনই বলা যায় যে অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তরিত করতে সক্ষম হবে। আর এগুলোর জন্য একই কাজ আমাদের করতে হবে, ডকুমেন্টেশন, মেক দেম অথরিটি এন্ড ডিজামিনেশন ইনশাল্লাহ। সর্বশেষ আমি কথা শেষ করতে চাই কয়েকটা কথা বলে। প্রথম হলো, এই যে ক্রেডিবল ন্যারেটিভ যদি না থাকে তাহলে গণ অভ্যুত্থান বিফলে চলে যাবে, ব্যাহত হবে। এই জন্য যেভাবে হোক আমাদেরকে ক্রেডিবল ন্যারেটিভ তৈরি করতে হবে, এবং ইসলাম থেকে আমরা অত্যন্ত স্ট্রং একটা ইনসাইট পেতে পারি, যেটা আমি আগে আলোচনা করলাম। আমাদের আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তারপরে দুইটা প্রধান চ্যালেঞ্জ হলো ইন্ডিয়া, তারা অলরেডি বাংলাদেশের বিরুদ্ধে এবং এই অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ফেক নিউজ এবং প্রোপাগান্ডা তারা চালানো শুরু করছে। বাংলাদেশে তাদের একটা মানে হিডেন একটা কলোনাইজেশন ছিল, সেটা তারা হঠাৎ করে হারিয়ে একটা মানে দিশেহারা মতো অবস্থায় আছে। কাজেই তারা
তাদের মধ্যে চেষ্টা করে যাবে, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর 2 নম্বর হলো দেশে এবং দেশের বাইরে ফ্যাসিস্ট এলিমেন্ট গুলো আছে, সেগুলো কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এই দুইটা চ্যালেঞ্জকে আমাদের কিভাবে মোকাবেলা করতে হবে তার জন্য একটা ব্রডার স্ট্র্যাটেজি আমাদের সামনে থাকতে হবে। 3 নম্বর যে জিনিসটা সেটা হলো ফ্যাসিবাদ বিরোধী সকল দল এবং মত এবং শক্তির মধ্যে একটা কমন বোঝাপড়া থাকতে হবে। আমাদের ভিতরে মানে ডিফারেন্স থাকবে, ওপিনিয়ন ডিফারেন্ট হবে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী একটা মোর্চা, একটা একটা ব্রডার একটা ফ্রাটার্নিটি আমাদের অবশ্যই থাকতে হবে। এবং সেটা জামাত, শিবির, বিএনপি থেকে শুরু করে যারা অন্যান্য দল আছে সবার ভিতরে যারা ফ্যাসিবাদ বিরোধী তাদের ভিতরে স্ট্রং একটা সলিডারিটি অবশ্যই থাকতে হবে, যাতে করে বাংলাদেশের ফ্যাসিবাদ আর কখনোই কোনো রকম প্রকাশিত হতে এবং পা বাড়াতে সাহস না পায়। আর সর্বশেষ যে জিনিসটা দরকার সেটা হলো মুতিম বিন আদিদের মতো লোক এবং তাদেরকে হাতে রাখা। আমি আগে বলেছি যে মুতিম বিন আদি, আপনারা হয়তো সবাই জানেন যে আহ উনি আসলে মুসলিম হন নাই, কিন্তু ইসলামের অনেক সেবা করেছেন। যখন আল্লাহ রাসূল শোবে আবু তালিবে ছিলেন, তিনি রাত্রে অন্ধকারে উঠের পিঠে করে তিনি খাবার দিয়ে আসতেন। এবং তার কারণেই এই যে মানে যে চুক্তিটা ছিল আর কি, তাকে মানে বয়কট করা, এই বয়কটটা কিন্তু আহ মানে মক্কার লোকেরা তারা উঠিয়ে নিতে বাধ্য হয়, এই মতি বিন আদি। এবং আপনারা সবাই জানেন যে পরবর্তীতে মুসলমান না হয়ে তিনি ইন্তেকাল করেন। এবং দেখেন আল্লাহ রাসূল কিভাবে তাকে একনলেজ করেছেন। যখন বদর যুদ্ধ শেষ হওয়ার পরে যখন প্রিজনার অফ ওয়ার যারা ছিল তাদের ব্যাপারে যখন কথোপকথন হচ্ছিল, তখন তিনি বললেন যে আজকে যদি মুতিম বিন আদি বেঁচে থাকতেন এবং তিনি যদি সবাইকে ছেড়ে দিতে বলতেন, তাহলে শুধু তার কথা মতো আমি প্রত্যেকটা প্রিজনার অফ ওয়ারকে আমি ছেড়ে দিতাম। মানে কত বড় একটা জাস্টিফিকেশন আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসছে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজে যারা হয়তো আমাদের দল করবে না, আমাদের মতের না, কিন্তু তারা ফ্যাসিবাদ বিরোধী, কিন্তু তারা ইসলামের পক্ষে তারা অনেক ভূমিকা রাখতে পারে। এবং আমি আগে নওয়াজ চমস্কির কথা বলেছি, তারপরে জর্জ টাউন ইউনিভার্সিটি আরো কয়েকজন প্রফেসর আছে, বিশেষ করে জন এসপোজিটো। ইসলামের যে খেদমত তিনি করেছেন, উনি কিন্তু মুসলিম না, সেটা আসলে অ্যামেজিং। মানে 500 বা 5,000 আলেম ওলামা একসাথে হয়েও তার মানে যে টোটাল খেদমত তার ধারে কাছে আসতে পারবে না। তো এই ধরনের লোকগুলো যারা ইসলামের পক্ষে কাজ করতে চায়, তাদেরকে আমাদের হাতে রাখতে হবে। তো এইভাবে ইনশাল্লাহ আমরা আহ এগিয়ে যেতে সক্ষম হবো। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেক প্রাণবন্ত এক সেশনের মধ্যে ছিলাম। এর মধ্যে অনেক সময় কেটে গিয়েছে, কিন্তু আমরা টেরই পাই না যে অনেক সময় চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ এক সেশন ছিল। তো আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, অথবা আপনারা লিখতে পারেন, অথবা আপনারা সরাসরি জিজ্ঞেস করতে পারেন। উম, জি। সর্বপ্রথম হ্যান্ড রেজ করেছেন আমাদের দেলোয়ার ভাই। ভাইকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ প্রেজেন্টারকে অত্যন্ত সুন্দরভাবে বর্তমান বাংলাদেশের সমস্যাগুলা এবং তার সমাধানের রাস্তাগুলা খুবই অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আমার কোশ্চেনটা হচ্ছে, বাংলাদেশের মানে দুইটা কোশ্চেন আমার। একটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্সটা মানে শুধু বাংলাদেশের বিরুদ্ধে কন্ট্রোল হয় তা না, এটা বাইরে থেকে কন্ট্রোল হয়, এবং বাইরে থেকে যারা কন্ট্রোল করে হ্যাঁ, তাদের যে একটা মানে ইসলামী ভীতি তাদের মধ্যে কাজ করতেছে। আহ, সেই জিনিসটাকে কাজে লাগাই দেখা গেছে গত 16টা বছর এই ফেসিস্ট গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, এবং বাংলাদেশের যখন কোনো কিছু হতো ইসলামের ট্যাগ লাগিয়ে তারা সেই জিনিসটা পার করার চেষ্টা করে। তো এই যে ইসলামী ভীতিটা বিশেষ করে আহ, মানে বাংলাদেশের বাইরে থেকে যারা বাংলাদেশের প্রোডাক্টস কন্ট্রোল করে, তাদের যে ইসলামী ভীতি অথবা ইসলামী ফোবিয়া আহ যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা কিভাবে কাটিয়ে ওঠা যায়। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের জনগণের মধ্যে আজকে যে ইয়াটা, সেটা হচ্ছে যে তারা আসলে আহ দুই একটা পলিটিক্যাল পার্টি ছাড়া, আমি বর্তমানে যতগুলো সার্ভে দেখেছি, বিভিন্ন ধরনের মানুষের যে মতামত দেখেছি, তাদের এবং আহ, মানে বিপ্লব উত্তর আহ, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে গত 1 মাস যাবত আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ব্রিটিশ সরকারের লোকরা যে চাঁদাবাজি, মাস্তানি, তারপরে যে অত্যাচার, অবিচার গুলো সাধারণ জনগণের উপর করে গেছে, সেগুলো মনে হয় যেন
ওই ফেসিস্ট সরকার, তারা বর্তমান বিএনপি সরকার মানে বিএনপি ইয়ের উপরে বিএনপির উপর দিয়ে গেছে, এবং প্রত্যেকটা গ্রামে গঞ্জে ছাত্র দল, তারপরে বিএনপির লোকেরা গিয়ে চাঁদা শুরু করেছে। সাধারণ মানুষ খুবই মানে এটার বিরুদ্ধে আস্তে আস্তে তাদের ক্ষোভটা প্রকাশ পাচ্ছে। হয়তো যে বিপ্লবটা আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, সেই বিপ্লবটা হয়তো একদিন তাদের বিরুদ্ধে হবে, এবং তারা কিন্তু এই জিনিসটা বুঝতেছে না। তো এই জন্য মানুষ, সাধারণ মানুষের যে নাভিশ্বাস আগে ছিল, সেই নাভিশ্বাস এখনো আছে এবং এটা কন্টিনিউ করবে মনে হয়। তো এই অবস্থায় সাধারণ মানুষ কিন্তু এখন আর আওয়ামী লীগ তো অবশ্যই চায় না, বিএনপি কে এখন তারা চাচ্ছে না। তো থার্ড পার্টি হিসাবে হয়তো তারা জামাতকে চিন্তা করতেছে, এবং জামাতের ব্যাপারে বাইরে বহির্বিশ্বের যে অ্যালার্জিটা আছে সেটা একটু আগে আমি বললাম, ম্যানেজ করা যাবে। বাংলাদেশে এখন যে এই পলিটিক্যাল পার্টির উপরে যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা, বিশেষ করে এই ইয়াং জেনারেশন, কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি পলিটিক্স মানে 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 ডার্টি পলিটিক্স হয়েছে 60, 70, 80s, মানে এই জেনারেশন গুলা, তাদের মস্তিষ্কে যে এই যে পলিটিক্স গুলা, ডার্টি পলিটিক্স এমন ভাবে ঢুকে আছে, তারা স্বাভাবিকভাবে আসলে সুন্দর ভালো পলিটিক্স আশা করতে পারতেছে না। বর্তমানে রাজনৈতিক দল দল যারা আছে, তাদের যে নেতৃত্বে যারা আছে, তারা কিন্তু এই 60, 70, 60, 80 দশকের লোকজনে বসে আছে। তো এই জন্য সাধারণ মানুষ তাদেরকে আর দেখতে চাচ্ছে না, তারা অল্টারনেটিভ কিছু চাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে অল্টারনেটিভ কোন পলিটিক্যাল পার্টি যদি করা হয়, তারও ভবিষ্যৎ কি কি হতে পারে, বা এরকম অল্টারনেটিভ কোনো কিছু চিন্তা ভাবনা করা যায় কিনা, বা করলে দেশের জন্য কল্যাণ হবে কিনা, এই দুটা কোশ্চেন আমার। চমৎকার প্রশ্ন করছেন। প্রথম হলো এক্সটার্নাল ফ্যাক্টর, ইসলামোফোবিয়া। আসলে ইসলামোফোবিয়া যেটা আমি বয়ানের অংশই ছিল আর কি, যে আহ, মানে কি বলা যায়, ওয়ার অন টেররের একটা অংশ হিসেবে ইসলামোফোবিয়া সারা দুনিয়াতে ছড়ানো হয়েছে। এবং এই জিনিসটা বিভিন্ন দেশ কিন্তু ইউজ করছে। তার ভিতরে দুইটা সাকসেসফুল কান্ট্রি আমি বলি, একটা হলো ইন্ডিয়া, ইসলামোফোবিয়াটাকে ব্যবহার করে কিভাবে পলিটিক্যালি তারা গেইনার হয়েছে, আর দুই নম্বর হলো বাংলাদেশ। বাংলাদেশে আমার তো মনে হয় এখন যে যতগুলো জঙ্গি ঘটনাগুলো আমরা শুনেছি, এগুলো অধিকাংশই হলো নাটক, এগুলো অর্কেস্ট্রেটেড, রাষ্ট্রীয়ভাবে এগুলো তৈরি করা। আমার মনে হয় এগুলো নিয়ে রাষ্ট্রীয়ভাবে আলাদা একটা এজেন্সি মানে কাজ করা উচিত, এগুলোর আনকভার করা যে কিভাবে এই কাজগুলো তারা করছে আর কি। তো এটা তো ওই সময় তারা করেছে। তবে ভালো একটা খবর হলো এই যে ওয়ার অন টেরর যে ডিসকোর্সটা ছিল বুশ আমলে, সেটা এখন আর ওইভাবে নাই। তবে এটা ডিফারেন্ট ফর্মে আছে, এবং আপনারা হয়তো অবাক হবেন যে আমেরিকা প্রায় প্রতি বছর $2 বিলিয়ন খরচ করে এই হলো ইসলাম ফোবিয়ার কে আরো মানে ইয়ে করার জন্য আর কি। এটাকে আরো গ্যালভানাইজ করার জন্য আর কি, ইসলাম ফোবিয়া প্রচার করার জন্য। তারপরে অন্যান্য ইউরোপিয়ান দেশে তো আছেই, ইনক্লুডিং ফ্রান্স। তো এগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে, এবং এই জন্য আসলে যারা ইসলাম নিয়ে কাজ করে, ইসলামের পক্ষে যারা কাজ করে, তাদেরকে আসলে মানে সুপার স্মার্ট হতে হবে আর কি। এই জন্য একটা কথা আছে যেটা হলো থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি। আমরা কিন্তু লোকাল ডাইনামিক্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের গ্লোবালি কিন্তু চিন্তা করতে হবে, এবং উই নিড টু এনগেজ আওয়ারসেলভস উইথ মানে গ্লোবাল অ্যাক্টরস। আমিরে জামাত এখন লন্ডনে আছেন, এবং আশা করি ওখানেও স্থানীয় লোকাল পলিটিক্যাল লিডারদের সাথে কিছু আলাপ আলোচনা করবেন, কমন কিছু টার্ম বা যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা, বিশেষ করে রুল অফ ল, ডেমোক্রেটিক প্রিন্সিপলস, তারপরে হিউম্যান রাইটস, অ্যানিমাল রাইটস, যে জিনিসগুলো তারা বলে থাকে, এগুলোর সাথে তো আমাদের কোনো দ্বিমত নাই, তাই না? তো এই ধরনের কতগুলো জায়গাতে খুব বেশি এনগেজমেন্ট তৈরি করতে হবে, আহ, যাতে করে উই বিকাম এ পার্টনার ইন প্রোগ্রেস অ্যান্ড নট অ্যাডভার্সারি ইন কনফ্লিক্ট। এই আর কি। তো এই জন্য স্ট্রং মিডিয়া দরকার, স্ট্রং পলিটিক্যাল উইল দরকার, স্ট্রং ভয়েস দরকার, এবং একাডেমিক্যালি আমাদের খুব বড় বড় স্কলারশিপ তৈরি করতে হবে, আর্টিকেল, বই এগুলো পাবলিশ করতে হবে, যাতে করে ইসলাম সম্পর্কে মানুষের এই যে নেগেটিভ ধ্যান ধারণা, এগুলো ধীরে ধীরে চলে যায় আর কি। তো এটাই আর কি। তবে এটা কোনো ওভারনাইট কোনো সমাধান নাই, এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এবং এই লড়াই, এটাই বলা যায় যে নিউ ফ্রন্টিয়ার্স অফ জিহাদ। এই আর কি, ইসলাম ফোবিয়াটাকে কিভাবে আমরা কাউন্টার দিতে পারি। আমরা দূরের কথা তো বাদ দিলাম, বাংলাদেশেই তো প্রচুর ইসলাম ফোবিয়া আছে। ইউনিভার্সিটি গুলোতে মাদ্রাসা ছাত্র হওয়ার কারণে তাদেরকে মানে টিচার হিসেবে না নেয়া, তাদেরকে ডিসক্রিমিনেট করা চাকরির বাজারে। তো এইগুলো তো ভাঙতে হবে। আমার বিশ্বাস যে আহ, যে যে আমি যে টোটাল যে রেভলিউশনের কথা বললাম, 6-7টা পয়েন্টের কথা বললাম, তার ভিতরে ইসলাম ফোবিয়াটাকে কন্টেস্ট করা, এটাকে পরাভূত করা, এটা হলো একটা বড় ধরনের একটা
আমাদের এজেন্ডা থাকতে হবে ইনশাআল্লাহ। তো এই হলো প্রথম প্রশ্নের জবাব। আর 2 নম্বর যেটা, সেটা নিয়ে আসলে বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, যেটা আসলে গত মানে স্বাধীনতার পর থেকে যেভাবে চলে আসছে আর কি, এটা তো হঠাৎ করে যাবে না। তবে যারা এই ধরনের কাজ কারবার করবে, দে হ্যাভ টু পে পলিটিক্যাল প্রাইস, নো ডাউট অ্যাবাউট ইট। এই আর কি, এটা তো আমাদের মনে রাখতে হবে। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, আমাদের খুব বেশি আশাবাদী না হয় ভালো। ঠিক আছে। আমি তো 3টা সুবিধার কথা বললাম। একটা হলো আমাদের ফ্যাসিবাদের রানিং আউট, 2 নম্বর হলো আমরা মত প্রকাশ করতে পারছি, আর 3 নম্বর হলো বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর একটা সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগটা আমরা কতটুকু নিতে পারি, সেটা হলো আসল কথা। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে কিছু কিছু জিনিস আমরা অ্যাব্রাপ্টলি চেঞ্জ করতে পারবো, কিছু কিছু জিনিস কখনোই চেঞ্জ হবে না বাংলাদেশে, ওইভাবে থাকবে। এই আর কি। আর কিছু কিছু জিনিস চেঞ্জ করতে অনেক সময় লাগবে, সময় দিতে হবে। তো এই সবগুলো নিয়েই আসলে আমাদেরকে চলতে হবে আর কি। আমরা আসলে রাতারাতি সবকিছু চেঞ্জ করতে পারবো না। তবে হ্যাঁ, যারা সত্যের পথে আছে, যারা দিনের পথে আছে, যারা দেশের জন্য কাজ করবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করবে, আলটিমেটলি তাদের বিজয় একসময় না একসময় হবেই। এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ। এরপর আমরা আসি নেক্সট কোশ্চেনে। আসলে আমার এখানে অলরেডি 12টা 18 বেজে গেছে, রাত। আমি হুম, হয়তো আর বেশি কোশ্চেন নিব না। উম, অশেষ শুক্রিয়া প্রিয় ভাই প্রশ্নের এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। এর পরবর্তী প্রশ্ন ছিল যে এইসব ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে ধারাবাহিক কোনো কর্মশালা থাকবে কিনা। এইটা আসলে খুব চমৎকার একটা প্রশ্ন আর কি। ধারাবাহিক কর্মশালা এখনো পর্যন্ত মানে ব্যক্তিগত পর্যায়ে অনেকে করছে। আমার নিজেরও বেশ কিছু প্রজেক্ট আছে, কিন্তু আমি আসলে ন্যারেটিভটা এমন একটা জিনিস, এটা আসলে একজনের কোনো কাজ দিয়ে কাজ হবে না আর কি। মানে আমি আহ, আপনারা হয়তো জানেন যে আমি রিসেন্ট একটা বই পাবলিশ করলাম, দ্য জামাত কোশ্চেন ইন বাংলাদেশ। হয়তো অনেকে শুনে থাকবেন আর কি। তো এটা হলো বাংলাদেশের গত 83 বছরের ইতিহাসে প্রথম একটা ক্রেডিবল বুক, যেটা সারা দুনিয়াতে জামাতের মাউথপিস না, বাট জামাত নিয়ে একটা ক্রেডিবল একটা মানে কি বলা যায়, একটা অবজেক্টিভ একটা অ্যানালিসিস সেখানে আসছে আর কি। এবং আশা করা যায় যে সারা দুনিয়াতে জামাত সম্পর্কে মানুষের ধারণাটা, স্বচ্ছতা সেখানে চলে আসবে আর কি। তো এই ধরনের বই যদি আজকে আমাদের আরো মানে 20-25টা থাকতো, তাহলে কিন্তু আমাদের সংগ্রাম আরো অনেক সহজ হয়ে যেত, তাই না? ন্যারেটিভ গুলো আমরা সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতে পারতাম। তো এই ধরনের আসলে যারা যোগ্যতা, যারা একাডেমিক লাইনে আপনারা আছেন বা ভবিষ্যতে যাবেন, তাদেরকে আসলে পার্সোনাল একটা প্ল্যান থাকতে হবে, এবং ইনস্টিটিউশনালি এগুলো নিয়ে আমাদেরকে এগোতে হবে। আমার বিশ্বাস যে যে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির, তাদেরও নিজস্ব প্ল্যান প্রোগ্রাম আছে, রিসার্চ উইং আছে, তারা এই বিষয়গুলো নিয়ে সামনে এগোবেন। এবং গ্লোবালি গ্লোবালিও আশা করা যায় বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক এবং আহ, মানে ইনস্টিটিউশন আছে, বা কোলাবোরেটিভ কিছু প্রজেক্ট আছে, যেগুলো চলতে থাকবে ইনশাল্লাহ। তবে এগুলো নিয়ে আরো অনেক স্পোরাডিক না হয়ে খুব অর্গানাইজড ওয়েতে মানে একটা প্ল্যান ওয়াইজ আমাদেরকে কাজ করতে হবে আর কি। হুম, শুক্রিয়া প্রিয় ভাই। পরবর্তী একটা প্রশ্ন এসেছে ভাই। যে বইটার কথা বলেছেন আমরা সকলে দেখতে পারি, যে দ্য জামাত কোয়েশ্চেনস ইন বাংলাদেশ, ইসলাম, পলিটিক্স অ্যান্ড সোসাইটি ইন এ পোস্ট ডেমোক্রেটিক নেশন। এই বইটার ভাই অন্যতম সম্পাদক। ভাই মানে অত্যন্ত দারুণভাবে সুচারুরূপে এটা সম্পাদনা করেছেন। তো এটা যদি আমরা পড়ি তাহলে হচ্ছে জামাত নিয়ে আমাদের যে কোয়েশ্চেন্স বা একাডেমিক কাজ যদি আমরা বলি বা দেখতে চাই, তাহলে ভাইয়ের এই বইটা হচ্ছে বলতে গেলে বাংলাদেশে বর্তমানে অন্যতম পথিকৃৎ হবে ইনশাল্লাহ আমাদের জন্য একাডেমিক জায়গায়। এই আর কি। তো আমরা সবাই হচ্ছে এটা অনলাইন সার্চ দিলে আমরা পিডিএফ পেতে পারি, বা আমাকে সার্চ দিলে আমিও আপনাদেরকে শেয়ার করতে পারি, আপনারা সকলে পড়তে পারেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাই, সর্বশেষ আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ন্যারেটিভ নিয়ে অনেক ভাই কাজ করতে চান কিন্তু যথাযথ সাপোর্ট পাচ্ছেন না। শিবির এটা নিয়ে কিছু কাজ করছে কিন্তু বৃহত্তর সংগঠনের তেমন তৎপরতা দেখছি না। এক্ষেত্রে পদক্ষেপ কবে দেখব, বা কি পদক্ষেপ হতে পারে? এই প্রশ্নটা আমাকে না করে শিবিরকে করাটাই উচিত, তারা হয়তো বলতে পারবে। আসলে হিস্টোরিক্যালি যেটা হয়েছে সেটা হলো মানে শিবির তো আসলে ময়দানে কাজ করা দল আর কি, মানে অ্যাক্টিভিজম, অনেক প্রোগ্রাম আদি এগুলো নিয়ে ছিল আর কি। তা আসলে ইন্টেলেকচুয়াল কাজ কিছু হয় নাই সেটা বলবো না, কিন্তু অধিকাংশ হয়তো ওই শিবিরের ভিতরে কনফাইন থেকেছে আর কি। তো এখন আসলে নতুন একটা প্যারাডাইম শিফট দরকার শিবিরের ভিতরে। বিশেষ করে আহ, তাদের যে শিবির সম্পর্কে যে অপপ্রচার গুলো আছে, সেগুলোকে তারা কিভাবে ভাঙবে।
এবং সেগুলোকে ডিকনস্ট্রাক্ট করে নতুন করে কিভাবে ন্যারেটিভ তৈরি করবে, তারপরে এটাকে সারা দুনিয়াতে কিভাবে গ্রহণযোগ্যতা আনতে পারবে, এই আর কি। তো এইগুলোর জন্য আসলে অনেক মানে কি বলা যায়, অনেক গভীর চিন্তা ভাবনা করে সামনে এগোনো দরকার। এবং আমার বিশ্বাস যে আমি যতটুকু খবর পেয়েছি আর কি, এগুলো নিয়ে কথাবার্তা চলছে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা অনেক প্রোডাক্টিভিটি দেখতে পাবো আর কি, যেগুলো আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করবে ইনশাল্লাহ। আমি ইনশাআল্লাহ। কয়েকটা টিমের সাথে মোটামুটি আছি আর কি, কাইন্ড অফ ইয়ে হিসেবে আর কি, মানে অ্যাডভাইজার হিসেবে আর কি। জি, শুক্রিয়া প্রিয় ভাই, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের এখানে রাতের 10টা 23 বাজে, আর ভাইয়ের ওখানে প্রায় 12:30 বেজে যাচ্ছে। রাতের এতক্ষণ পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত আমাদেরকে ভাইয়ের আন্তরিকতার জায়গা থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা শুনেছি, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কি পয়েন্ট হচ্ছে এই যে 24-এর যে আন্দোলন হয়েছে সেটা নিয়ে, ফ্যাসিবাদ নির্মূলের বিষয় নিয়ে, এবং এর মধ্যে হচ্ছে জামাত শিবির এবং হেফাজত থেকে শুরু করে ইসলামপন্থী, ইসলামের যে অবদান ছিল সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এবং ন্যারেটিভ, এবং হচ্ছে ইসলামের আলোকে হচ্ছে ন্যারেটিভ কেমন হবে, আল্লাহ তাআলা হচ্ছে ন্যারেটিভের ক্ষেত্রে হচ্ছে কিভাবে হচ্ছে কোরআনে হচ্ছে উনি উনার হচ্ছে বয়ান করেছেন, এবং রাসূলুল্লাহ কি পন্থা ব্যবহার করেছেন। এসব নিয়ে মূলত আজকে ন্যারেটিভ নিয়ে আলোচনা ছিল। এবং হচ্ছে 5ই আগস্ট হাসিনার চলে যাওয়া, এরপর হচ্ছে হাসিনার হচ্ছে চলে যাওয়ার পরে আমরা কিভাবে হচ্ছে স্বরূপ উন্মোচন করব, এবং হাসিনা যে কিভাবে হচ্ছে আমাদের দেশকে হচ্ছে অঘোষিত করণীতে পরিণত করেছিল, মুক্তিযুদ্ধের নামে হচ্ছে পুরো দেশকে হচ্ছে কিভাবে হচ্ছে মানুষের চিন্তাকে এবং হচ্ছে মানুষের কাজকে হচ্ছে জিম্মি করে রেখেছিল 18, এবং এইসব কিছুর হচ্ছে মানে সমন্বয়ে এক এক পর্যায়ে কি হয়, আওয়ামী ফ্যাসিবাদের হচ্ছে পতন হয়। এবং এই 18 বছরের তাদের যে শাসন, এটা হচ্ছে 1 মাসের মধ্যেই ধ্বংস হয়ে যায়। এর পরবর্তী হচ্ছে এই আমরা দেখতে পাই আমাদের এই সুন্দর বাংলাদেশ, যার কারণ হচ্ছে আমরা এরকম সেশন করতে পারছি। এবং আমাদের অন্যতম আজকের হচ্ছে আলোচক, এবং আমাদের একমাত্র আলোচক সাইদুল ভাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেয়েছি। এজন্য হচ্ছে মানে প্রোগ্রামে যারা আছেন সবার পক্ষ থেকে আমি ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং এত ব্যস্ততার পরে হচ্ছে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আবারও হচ্ছে ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা হচ্ছে আমাদের সকল কাজ, চিন্তা এবং কর্মকে হচ্ছে উনার জন্য নিবেদিত করার জন্য তৌফিক দান করুন, আমাদেরকে খুলুসিয়ত দান করুন। এখানে যারা ছিলেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। তো সাইদুল ভাই যদি আর কিছু না বলেন, তাহলে আমরা মানে প্রোগ্রামের মানে শেষ করতে পারি। আচ্ছা, সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো আমি স্লাইড অনেকে হয়তো চাইবেন, বা জি, একজন অলরেডি চেয়েও ফেলেছেন। জি, ওকে, তা আহ, আমি হয়তো আমাদের হামিদুর রশিদ জামিল ভাইকে স্লাইডের একটা কপি পাঠাবো, আপনারা ইনশাল্লাহ, ওনার কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আর ইনশাল্লাহ। নিউ ইয়র্ক থেকে দেলোয়ার ভাই লিখছেন, ইনশাল্লাহ আমি ওনাকে ব্যক্তিগতভাবে পাঠিয়ে দেবো। জি, জি। হম, জি, তাহলে ভাই আমরা আজকের মতো এখানে প্রোগ্রাম শেষ করতে পারি। প্রোগ্রাম শেষে দোয়া পাঠ করে আউযু বিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জি, জি, জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অশেষ শুকরিয়া, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যাসোসিয়েশন আগামীতে আরো ইনশাল্লাহ অনেক আয়োজন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া অ্যাসোসিয়েশনের সাথে আপনাদের থাকার জন্য, এবং আগামীতে হচ্ছে আমাদের মানে সাথে হচ্ছে সারথি হওয়ার জন্য অনুরোধ করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।